তোর পেটে কার না কার বাচ্চা ধরেছিস সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আর এখন এসেছিস আমার উপর সেই দোষ চাপিয়ে দিতে। আরে তুই কি মনে করেছিস তোর পেটে একটু একটু করে বেড়ে ওঠার সন্তান আমার? আরে এটা ভেবে থাকলে তুই সম্পূর্ণ ভুল, কারণ এই বাচ্চা কিছুতেই আমার হতে পারে না। এইভাবে বলো না দয়া করে, কারণ এই বাচ্চাটা তোমার, তুমি আমার স্বামী, তাহলে এই বাচ্চাটা তুমি ছাড়া কার হতে যাবে? সেটা তো তুই ভালো জানিস। আমি দেশে না থাকায় কার না কার সাথে পেট বাঁধিয়েছিস। এখন তো তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। আমার পেটে একটু একটু করে বেড়ে ওঠে এই সন্তানের বাবা তুমি। হারামজাদি, তোর সাহস কি করে হয় তোর পাপের ফল আমার উপরে চাপিয়ে দেওয়ার? সবকিছু কি এতটাই সহজ যে তুই বলবি আর আমি ওই সন্তান আমার বলে মেনে নেব? আরে তুই মনে করিস না তোর ওই পাপের ধাই আর আমি নেব। রাসেল প্রচণ্ড রেগে নীলার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে উপরের কথাগুলো কটকট কণ্ঠে বলে। নীলা অসহায় দৃষ্টিতে চোখে জল ফেলতে ফেলতে রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেলের কথাগুলো শুনে নীলা যেন বুকটা ফেটে যাচ্ছে। আপনারা তো কিছুই বুঝতেছে না, সব তো মনে হয় মাথার উপর দিয়ে যাইতেছে, তাই না? তাহলে চলেন আমরা অতীতের সাগরে নৌকা নিয়ে ঘুরে আসি, কাহিনীটিকে সেটা শুনে আসি, কেমন? মা, মা, আমার নীল শার্ট আর কালো জিন্সের প্যান্টটা কই? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। দেখ, আছে হয়তো রুমের কোথাও। একটু ভালো করে খুঁজে নে না। না খুঁজে শুধু ষাঁড়ের মতো চিল্লান শুরু করেছিস। আমি খুব ভালো করেই খুঁজে দেখেছি, কোথাও পাইনি। তুমি তাড়াতাড়ি খুঁজে দাও তো। তাহলে দাঁড়া, আমি নীলাকে পাঠিয়ে দিচ্ছি, ও খুঁজে দিবেনি। আমি একটু কাজে বিজি আছি। এদিকে রাসেল তো রাগে ফুসফুস করতেছে, কেননা রাসেল ওর মায়ের কথা শুনে দরজা দিকেই তাকিয়ে দেখে একটা নীল ছেলে পেতনি দাঁড়িয়ে আছে। আরে বুঝতেছে না, না তো বুঝবেনই বা কেমনে? আমিই তো বলিনি এখনো। দরজায় দাঁড়িয়ে আছে নীলা। নীলা রাসেলের সেই প্যান্ট আর শার্ট পরেছে, খুব সুন্দর লাগতেছে ওকে। নীলা এমনিতেই সেই লেভেলের সুন্দরী, যেন পরীরা ওর কাছে হার মেনে যাবে। নীলাকে দেখে রাসেল মেজাজ তো হাই লেভেলের পৌঁছে যাচ্ছে। রাসেল রাগী গলায় বলে, ওই, তুই আমার শার্ট আর প্যান্ট পরেছিস কোন সাহসে? হ্যাঁ, তোকে কে পরতে বলেছে শুনি? বারে, তুমি প্রতিদিন পড়তে পারো, আর আমি একদিন পড়ে দেখতে পারি না কেমন লাগে দেখতে? আর তাছাড়া আজ বাদে কাল তোমার সবকিছুই তো আমার হবে। এখন বলো তো আমাকে কেমন দেখতে লাগছে? ঠেটিয়ে একটা থাপ্পড় দিয়ে তোর ঘাড় থেকে আমার প্যান্ট শার্ট পরার ভূত নামিয়ে ফেলবো। শাকচুনির সাহস কত বড়, আমার জিনিস পরিস? আমি তোর এই জীবনে কেন পর জন্মেও হব না। তুমি খুব পচা, তুমি খালি আমাকে বকা দাও। আমি এক্ষুনি গিয়ে মামাকে সবটা খুলে খুলে বলে দিব, সাথে এটাও বলবো তুমি আমাকে মাইর দিচ্ছ। হুম। নীলা রাসেলের ধমক শুনে উপরের কথাগুলো বলে। আর রাসেল ওর বাবাকে সেই ভয় পায়, যদিও রাসেল নিজেই ওর বাবার ভয়ের কারণ। কেননা রাসেলের মেজাজ দেখে বাড়ির সবাই খুব ভয় পায়, শুধুমাত্র এই ফাজিল নীলা ছাড়া। নীলা রাসেলের সাথে পেরে না উঠতেই নানানভাবে ব্ল্যাকমেল করবে। এটাই যেন নীলার নিত্যদিনের রুটিন। কেননা নীলা রাসেলকে সেই ভালোবাসে, কিন্তু রাসেল ভালো তো দূরেই থাক, শুনতেই পারে না। না রে বোন, তোর যেতে হবে না। তুই আমার জিনিস পরে অন্যায় তো করছিস, তার উপরে আবার আমার সাথে ব্ল্যাকমেলগিরি করতেছিস। তুমি আমার সাথে এমন করতে পারবে আর আমি এটুকু করতে পারবো না? এটা কি হয় কখনো, বলো? হুম। হয়েছে, আর বলতে হবে না। এখন সর আমার সামনে থেকে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ড্রেসটা তো পুরো নষ্ট করে ফেলেছিস। আহ, আমি শুধু তোমার ড্রেসটা একটু পরেছি, তাতে তোমার ড্রেসের কোথায় নষ্ট হয়েছে শুনি? এমনি একটা কথা বলো। হুম। এইভাবে ওদের মাঝে ঝগড়া চলতেই থাকে। শুধু আজকেই না, ওদের মাঝে প্রায় প্রতিদিন এমন ঝগড়া হয়। রাসেল আর নীলাদের বাড়ি একটাই, কেননা নীলা হলো রাসেলের ফুফাতো বোন। আর নীলার বাবা আর রাসেলের বাবা দুই বন্ধু, একসাথে ব্যবসা করার জন্য দুই পরিবার মিলে এক বাড়িতেই থাকে। রাসেল নেভি অফিসার আর নীলা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েছে। ছাত্র হিসাবে যেমন মেধাবী, তেমন দুষ্টুমিতেও সেরা। এই তো সেদিন রাসেল শুধু বাড়ির ছাদে দাঁড়িয়ে পাশের বাসার একটা মেয়েদিকে তাকিয়েছিল। ব্যাস, হয়ে গেল কেলোর কীর্তি। চলেন শুনে আসি। নীলা কোথা থেকে দৌড়ে এসে রাসেলের শার্টের কলার ধরে। এই, তোর সাহস কি করে হয় অন্য মেয়ের দিকে তাকানোর? হ্যাঁ,
তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকবি, বুঝলি? অন্য মেয়ের দিকে তাকালে তোমার চোখ আমি তুলে নিব, মনে রাখিস। রাসেল তো নীলার এমন উড়নচণ্ডী রূপ দেখে অবাক হয়ে তাকিয়ে আছে নীলার বাঁচামি ঘিরেই থাকা ইনোসেন্ট চেহারার দিকে, আর মনের গহীনে কিছু কথা লুকিয়ে রেখে রাগে কণ্ঠে বলে, এই তোর সাহস তো কম না। আমি তোর বড়, সেটা জেনেও তুই করে কথা বলতেছিস। কানের নিচে 3-4টা একসাথে দিলেই তোর মাথা থেকে এমন তুই তোকারি করার ভূতটা নেমে যাবে। তুমি আজ বাদে কাল আমার জামাই হবে, তাই তোমাকে যা খুশি সেইটা বলেই আমি এখন থেকেই মনকে তৃপ্তি দিতে পারি। আগে বলো, তুমি আমার মতো এত কিউট একটা মেয়ে রেখে ওই পেতনির দিকে কেন তাকাইছো? আরে তোর তুই কি উঠকে বললো? তুই তো দেখতে একেবারে পেতনির রানী। আমার তো মনে হয় তুই পুরো পেতনি দ্য প্রো ম্যাক্স। আমাকে পেতনি দা প্রো ম্যাক্স বলা, তাই না? তুমি একটু দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাকে মজা কিভাবে পেতে হয়। নীলা সেখান থেকে চলে আসে আর রাসেলও পেছু পেছনে চলে আসে। নীলা ছাদ থেকে নেমে সোজা ওর মামার কাছে আসে। সবাই সোফায় বসে কথা বলতেছিল, ঠিক সেই সময় নীলা নেকা কান্না শুরু করে দেয়। নীলার এমন কান্না দেখে রাসেল তো পুরাই হুঁশ উড়ে যায়। রাসেলের বাবা নীলাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোর আবার কি হলো? একটু আগেই তো ছাদে ভালো মানুষ গেলি দেখলাম, তাহলে এখন আবার কাঁদছিস কেন? হ্যাঁ, মামা, তোমার এই বদ বলা আমাকে বকা দিচ্ছে, আবার বলেছে আমাকে নাকি মাইর দিবে। এই দেখো, মাইর দেওয়ার কথা শুনেই আমার গলাটা পুরাই লাল হয়ে গেছে। কি? রাসেলের এত বড় সাহস! আমার মিষ্টি মায়ের দিকে রাগী চোখে তাকায়, আবার মারার জন্য হুমকিও দেয়। রাসেল, এটা আমি কি শুনছি? হ্যাঁ, আব্বা, এই শাকচুন্নি প্রায় সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলতেছে। আমি একে কিছুই বলিনি। হ্যাঁ হ্যাঁ মামা, এই দেখো আবার মিথ্যে বলে চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে পরে আমাকে দেখে নিবে। আমি তোমাকে কেন বললাম উনি পাশের বাসার মেয়ের দিকে তাকিয়ে লুইচামি করেছে? এই তুই তো এখন বাবাকে এই কথাটা বলিসনি, তাহলে এখন কেন ওটা বললি? কি? এখনো বলিনি তো কি হয়েছে? এখন তো বলেই দিলাম, তাতেই হয়ে গেল। রাসেল, আজকে তোকে সাবধান করে দিচ্ছি, আর যদি আমার নীলা মায়ের মনে তোর কারণে কষ্টের পাহাড় তৈরি হয়, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, মনে রাখিস। রাসেল কথাটা শুনে সেখান থেকে চলে আসে। রাসেল তো রাগে নীলাকে গিলে খাবে এমন মুডে আছে, আর এইদিকে নীলা তো রাসেলকে সাহায্য করতে পেরে সেই খুশি। রাসেল রাগকে সঙ্গী করে বিছানায় শুয়ে, আর সেই সময় নীলার রুমে আস্তে আস্তে বলে, কি মিস্টার রাগী জামাই, আমার উপরে খুব করে রাগ করে আছো বুঝি? রাগ করো না গো, তোমাকে রাখলে একদম পিশাচের মতো লাগে। দেখ নীলা, আমাকে রাগাবি না। এই আমি বলে দিলাম, এমনিতেই আমি তোর উপর যেই হারে রেগে আছি তাতেই তোর কি হয় আল্লাহ জানে। আবার এখন আইসোস আবার জ্বালাতন করতে। আরে বাবু, আমি তোমার হবু বউ আর তুমি আমার ভবিষ্যতের হবু স্বামী, তাহলে তোমাকে জ্বালানোটা আমার তো দায়িত্ব, তাই না সোনা? বুঝেছি, তোকে এমনি বলে কাজ হবে না। তোকে তাড়ানোর ব্যবস্থা আমার নাম পকেটে সবসময় থাকে। রাসেলের কথা শুনে নীলা অনেকটাই ভয় পেয়ে যায়, কেননা বাম পকেটে আবার ভয় কিভাবে রাখতে পারে, তাই না? আমার তো মনে হচ্ছে একটু ভয় আপনারাও পেয়েছেন। নীলা ভয়টাকে পিছনে রেখে রাসেলকে জিজ্ঞেস করে, তা মিস্টার বদরাগী, শুনি আমাকে ভয় দেখানোর জন্য তোমার বাম পকেটে আছেটা কি? দাঁড়া তাহলে দেখাচ্ছি। ফুপি, ফুপি, কোথায় তুমি? এদিকে এসো। তোমার বান্দরনে মেয়েকে কান টেনে নিয়ে যাও তো। আহ, নিজে আমার সাথে না পেরে এখন আইছে আমার মাকে ডাকতে। হুঁ। নীলেশ ভেংচি কেটে মুখটা বাঁকা করে সেখান থেকে চলে যায়। রাসেল তো নীলার এমন কাণ্ড দেখে হাসতে হাসতেই শেষ। আসলে নীলার আম্মুকে জমের মতো ভয় পায়। নীলার মা হলো ডাক্তার, আর রাসেলের মাও কিন্তু কম না, উনি দেশের একজন নামকরা গাড়ি ডাক্তার। আপা, এই দুই ফাজিলটারে নিয়ে আর আমি কিছুতেই পেরে উঠলাম না। সব সময় একে অন্যের সাথে লেগেই থাকবে। কি আর বলবো, তোর ছেলেটাকে আমার মেয়ে নিজের জামাই হিসেবে সেই কবে থেকেই মেনে নিয়েছে, আর বাদর ছেলে নীলাকে সহ্যই করতে পারে না। ওদের বিয়ে দিতে হলে অবশ্যই নীলার দলে আমাদের থাকতে হবে, তা না হলে
নীলা রাসেলকে ওর করে নিতে পারবে না, না হলে এই জীবনে সম্ভব না। কেননা রাসেল যে রাগী, ভাবতে গাটা শিনশিন করে। তুই একদম ঠিক কথা বলছিস, রাসেল আসলে একটু বেশি রাগী। আচ্ছা থাক, আমি একটু হাসপাতাল থেকে ঘুরে আসি, তোর তো আর আজকে যেতে হবে না। না আপা, আজকে আমি আর হসপিটালে যাবো না, ফোন করে জানিয়ে দিয়েছি। আর তাছাড়া রাসেল আজকে বাসায় আছে। কি বলিস, বাপজান আজকে অফিসে যাবে না নাকি তাহলে? যাওয়ার জন্য রেডি হয়েছিল, প্যান্ট শার্ট খুঁজতে গিয়ে দেখে সবটা আমার ফাজিল বৌমা পরে নিচে বেড়াইতেছে, তাই আর রাগ করে যায়নি অফিসে। দুইটা পারো বটে, একজন ফাজিলের সর্দার আর একজন রাজা। কি বলিস, ভালোই জমবে এদের প্রেম। এভাবে কথা বলছে আর দুজন হাসতেছে। এদিকে রাসেল বিকালে একটু বাইরে যাবে রেডি হয়ে দরজায় আছে, আসতে না আসতে নীলা এসে হাজির। তাও আবার সুন্দর করে পরীর মতো সেজে গুজে এসেছে, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়, জিজ্ঞেস করে, কে শাকচুন্নি, তুই এভাবে সেজে গুজে আমার রুমে এসেছিস কেন শুনি? না মানে ভাবছিলাম কি, আমার পাগলটা তো এমনিতে আমার মনটা বুঝতে পারে না, তাই একটু সাজলে যদি মনটাকে বুঝে তার দামি মনে একটু জায়গা দেয়। যা ভাগ শাকচুন্নি, তোর জন্য আমার মনের কোনো এক ফোঁটা জায়গাও নেই, বুঝলি? কেন নেই? আমি কি দেখতে খারাপ নাকি কানা ল্যাংড়া যে আমাকে ভালোবাসতে পারবে না? দেখ, তুই সুন্দর থেকেও আরো বেশি সুন্দরী, তবুও আমি তোকে ভালোবাসতে পারবো না, পারবো না। কেন পারবে না সেটা বলো। দেখ, সেটার জবাব আমার কাছে নেই। এখন সর আমার সামনে থেকে, আমি বাইরে যাব। রাসেলের কথা শুনে নীলা রাসেলের সামনে এসে হাত দিয়ে বাধা দিয়ে বলে, না না না, সেটা তো হবে না। আমি বাড়িতে বসে বাদাম খাবো আর তুমি একা একা বাহিরে গিয়ে কোনো না কোনো মেয়ের সাথে টাঙ্কি মারবে, এটা হবে না। তুই কি আমার সামনে থেকে সরে দাঁড়াবি নাকি সে লেভেলের একটা চটকানি খাবি? হ্যাঁ, সেটা বল। না বাবু, আমি চটকানি খাইতে চাই না, তবে আমি তোমার সাথে বাইরে ঘুরতে যেতে চাই। এমনিতেই তোমার সাথে কতদিন হলো ঘুরতে যেতে পারিনি, তুমি যখন তখন দেশের বাইরে যাও, আমি খুব মিস করি। আইসে আমার সাথে ঘুরতে যাবে? এই পেতনি, তোকে আমি ঘুরতে নিয়ে যাবো এটা ভাবলি কিভাবে? হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাইও না। আমি একটু শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে শ্বশুরের কাছে কান্না করে আসি, তাহলেই হবে। নীলা কথাটা বলেই রাসেল কিছু বলার আগেই নিচে চলে আসে, আর সেখানে রাসেলের বাবা ও মা বসেছিল। কিরে মা, তুই এভাবে পূর্ণিমার আলোর মতন ঝকঝক করা চাঁদ মুখটাকে এত মলিন করে কেন আছিস শুনি? আমি কিছুই কমু না, তোমার ছেলে আমাকে বকা দিচ্ছে, আমি নাকি তার সাথে বাইরে যাওয়ার যোগ্য না। আমি কি অসুন্দর বলো? কে বলেছে তুই অসুন্দর? হ্যাঁ, তুই তো সুন্দরের থেকেও বেশি সুন্দর। তোকে যে অসুন্দর বলেছে সে হয়তো সৌন্দর্য বোঝে না, না হয় চোখে দেখে না। আহ, তোমার ছেলেই তো বললো, আমি কি দোষ করেছি? সে বাহিরে যাবি, আমি সেজে গুজেই তার কাছে গেছি একটু বাহিরে ঘুরতে যাওয়ার জন্য, তাতেই আমাকে এত এত কথা শুনিয়ে দিল। মামা, তুমি এর একটা ব্যবস্থা না করলে আমি কিন্তু কান্না করুম। কি, রাসেলের এত বড় সাহস তোকে বাইরে নিয়ে যেতে চায় না? দাঁড়া, দেখাচ্ছে ওকে মজা। এই রাসেল, রাসেল কোথায় তুই? হ্যাঁ, নিচে আয়। রাসেলের বাবার ডাক শুনিয়ে দৌড়ে নিচে নেমে আসে, কেননা রাসেল জানে নীলার কথা শুনে ওর বাবা সেই খেপেছে। কেননা নীলাকে ওর বাবা খুব বেশি ভালোবাসে, তাই রাসেল তাড়াতাড়ি নিচে চলে আসে। হ্যাঁ বাবা, বলো, আমাকে কেন ডেকেছো? তোর এত বড় সাহস আমার আম্মা জানকে সাথে নিয়ে বাইরে ঘুরতে যেতে মানা করেছিস? বাবা, আমি ওর মতো বজ্জাতের হাড্ডি আর ফাজিলকে সাথে নিয়ে যেতে পারবো না। এই সব সময় জ্বালিয়ে মানে আমাকে। দেখছো মামা, তোমার ছেলে আমাকে তোমার চোখের সামনে এমন ভাবে বললো। মামুনি, তুই কান্না একদম করিস না। রাসেল তোকে নিয়ে সাথে ঘুরতে অবশ্যই যাবে। রাসেল, ওকে নিয়ে যা ঘুরে আয়। যাচ্ছি যাচ্ছি, শুধু রাগ দেখাও। শাকচুন্নি, তোরা তো শুধু একবার হাতে পেয়ে নেই, তখন বুঝাবো কত ধানে কত চাল। আমার সাথে পাঙ্গা নেস, ওই চল তাড়াতাড়ি। নীলা তো রাসেলের কথা শুনে সেই খুশি, আর খুশিতে নাচতে নাচতে রাসেলের সাথে যেতে যেতে বলে, থ্যাংক ইউ শ্বশুর আব্বা। ফাজিল মেয়ে একটা,
সব সময় আমার ছেলেটাকে নিয়ে লেগেই থাকবি। ওদের দুজনকে কিন্তু সেই মানিয়েছে। মনে হচ্ছে ওরা যেন একে অন্যর জন্যই এই পৃথিবীতে এসেছে। হুম, তুমি সেটা ঠিকই বলেছ, কিন্তু তোমার ছেলে তো নীলাকে সহ্যই করতে পারে না। এইভাবে ওরা অনেক কথা বলে। এদিকে রাসেল আর নীলা গাড়ি নিয়ে কাছের একটা পার্কে চলে আসে। রাসেল একটা বেঞ্চে গিয়ে বসে, মনের আনন্দে আকাশের দিকে তাকিয়ে নীল মেঘের টুকরোগুলোকে উড়ে যেতে দেখছে। নীলর পাশে এসে বসে শুরু করে দেয়। আচ্ছা বাবা, আমরা বিয়ের পর কোথায় হানিমুনে যাব, এটা কি তুমি ঠিক করেছো? নীলার এমন কথা শুনে রাসেল তো মনে হয় রাগে এই বুঝে ফেটে যাবে। খুব কষ্ট করে নিজের রাগকে দমিয়ে রেখে নীলাকে বলে, তোর হানিমুন আমি বের করছি, শুধু বাড়িতে আগে চেয়ে নেই। এখানে অনেক মানুষ আছে বলে তুই বেঁচে গেলি। সেই জন্য তো কথাটা বলে একটু মজা নিলাম। আর জান, তুমি এমন কেন? দেখছো না সব কাপলরা কি সুন্দর করে বাদাম খাচ্ছে, আর তুমি আমাকে কিছুই খাওয়াচ্ছ না। আমি তোকে কিছুই খাওয়াতে পারবো না, কারণ আমার ওদের মতো খরচ করার টাকা নেই, বুঝেছিস? হয়েছে, আর বলতে হবে না। আমি বুঝি না, আমার মতো এত কিউট মেয়ের কান্না দেখেও তোমার পাথরের মতো মনটা কেন গলে না, আর সেখানে আমার জন্য প্রেমের ফুল কেন ফোটে না? কারণ আমার মনের কোণে কোনো ফুলের কলি নেই যে তোর জন্য সেটা ফুল আকারে প্রকাশিত হবে। এখন চল বাসায় যাই, অনেক তো হলো, আর কত। চলো যাই, এমনিতে অনেকটা সময় হলো এসেছি আমরা। তারপর ওরা দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। একটু বাইরে আসতেই নীলা ন্যাকা কান্না শুরু করে, বলে, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। আহা, তুমি একদম ভালো না, তুমি খুব পচা। আমি বাড়ি গিয়ে এটা মামাকে বলে দিব। ওই পেতনি, আমি আবার তোকে কি করলাম? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে তো ন্যাকা কান্না করা আমি বের করব। ফাজিল বেটা, খালি ধমক দেয়। তুমি তো আসলেই পচা। ওই যে দেখেছো, অসহায় ফুচকাগুলো আমাদিকে কিভাবে তাকিয়ে আছে, আর তুমি না খাইয়ে চলে যাচ্ছ। তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? হায় আল্লাহ, এটা আমি কার পাল্লায় পড়লাম? ওই, তুই ফুচকা খাবি ভালো কথা, তুই এত ন্যাকামো না করে সোজা বললেই তো পারিস, তাই না? তারপর রাসেল ফুচকাওয়ালার কাছে গিয়ে ফুচকার অর্ডার দিলে নীলা সেই খুশি হয়। আর দেখতে দেখতে চোখের পলকে নীলা 3 প্লেট ফুচকা খেয়ে সাবার করে ফেলে। সাথে রাসেল অবাক না হয়ে তো পারেই না, একটা মেয়ে এত ফুচকা কি করে খেতে পারে, তাই না? রাসেল বিল মিটিয়ে কিছু দূর আসতেই ন্যাকামোর রানী আবারও ন্যাকামি শুরু করে, কারণ সে এখন আইসক্রিম খাবে। রাসেল সেও কিনে দেয়। তারপর দুজনে বাড়ি চলে আসে। রাসেল রুমে এসে ফ্রেশ হয়, একটু রেস্ট নেয়। রাতে খাবার টেবিলে কিরে নীলা, তোরা কেমন করলি আজকে শুনি? না মামি, আমাদের ঘোরাঘুরিটা একদম পেঞ্চা পেঞ্চা মনে হয়েছে। কেননা তোমার ছেলে পাথরের মূর্তির মতো শুধু বসেই থাকে, কথা আর বলে না। দেখ নীলা, তোর কিন্তু এবার খবর আছে। আমি কিন্তু তোর মাথার চুল একটাও আস্ত রাখবো না কইলাম। রাসেল থাম তো। সারাক্ষণ তোরা এত ঝগড়া কিভাবে করতে পারিস? আমি তো মোটেও সেটা বুঝি না। আদর দিয়ে দিয়ে দুইটাকেই তো একেবারে মাথায় তুলেছিস, এবার ঠেলা সামলা। নীলা তো হয়েছে একেবারে ফাজিলার হাড্ডি। দেখো আপা, যা খুশি বলো, কিন্তু আমার মেয়েকে নিয়ে একটা কথাও বলবে না। ও এমন করবে না তো কে করবে? হ্যাঁ, এমন করেই মাথায় তোল, পরে দেখবি ওদের সামলাতে পারছিস না। এভাবে কথা বলার মধ্যে দিয়ে খাবার পর্বটা শেষ করে। এদিকে দেখতে দেখতে পার হয়ে যায় রাত, আর নেমে আসে দিনের আলো। সকালে রাসেল অফিসে যাবার জন্য রেডি হয়ে নাস্তা করতে আসে। আশ্চর্যের বিষয় হলো, নীলা আজকে রাসেলকে একটি বারের জন্য জ্বালায়নি। তাই রাসেল ওর মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা, আজকে এই পেতনিটাকে দেখছি না যে? ও কোথাও গেছে নাকি? আজকে ওর কলেজে নাকি কিসের একটা অনুষ্ঠান আছে, তা সেই সকালে শাড়ি পরে চলে গেছে। ও তাই তো, আজকে আমার মনটা এমন ফ্রেশ লাগছে। পেতনির জ্বালাতন আজকে সহ্য করতে হয়নি। মা আমি গেলাম, থাকো। আচ্ছা বাবা, দেখে শুনে যাস আর সাবধানে থাকিস, কেমন? ঠিক আছে মা, বাই। তারপরে রাসেল অফিসে চলে আসে। আর এদিকে নীলা কলেজ ক্যাম্পাসে ওর বান্ধবীদের সাথে বসে আছে। নীলার মনমরা দেখে ওর বান্ধবী হিমি বলে, কিরে বান্ধবী, তোর চাঁদ মুখখানা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন?
আসলে কাহিনী কি শুনি? দূর, আজকে সকালে কলেজে আসার কারণে আমার পাগলটার সাথে একটু ফাজলামি করে আসতে পারিনি, তাই আমার মনটা ভীষণ খারাপ। আমি বুঝি না, রাসেল ভাইয়া তোর মতো এত কিউট মেয়ের প্রেমে সাড়া কেন দেয় না? যেখানে কলেজের সব ছেলেরা রাতের ঘুম হারাম হয় শুধু তোর কথা ভেবেই। কি আর বলবো দুঃখের কথা, বন্ধু আমার আজও বোঝে না এই মনে জমে থাকা না বলা কথা। আমি আসলেই ওকে খুব ভালোবাসি। ওর রাগী বদমেজাজি ভাবটা আমার কাছে খুব ভালো লাগে। হুম, হয়েছে। এবার চল অনুষ্ঠানের বাকি অংশতে যোগদান করে আসি। আমরা আর এমনিতেই কিছু ভালো লাগছে না। হুম, চল যাওয়া যাক। মিস ইউ আমার পাগলটা। কথাটা বলে ওরা সেখান থেকে চলে যায়। আর এদিকে রাসেল সমুদ্রে বিজিটে এসে সাবমেরিনে দাঁড়িয়ে ওর বন্ধু সব পার্টির সাথে কথা বলতেছে। রানা, আমাদের এইভাবে থাকলে কিন্তু হবে না। এই সমুদ্র বন্দর দিয়ে কত চোরাচালানি হচ্ছে, আর আমরা সেটার কিছুই করতে পারছি না। এই তো সেদিনের মিশনে আমাদের 10 জন সৈনিক শহীদ হলো সন্ত্রাসীদের হাতে। এভাবে চলতে থাকলে তো হবে না। স্যার, আমরা তো সব রকম চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতে ওই ডিজের নাকাল পাচ্ছি না। শালা বহুত বড় দাপ্পাবাজ। আরে ও যদি ধাপ্পাবাজ হয় তাহলে আমাদের ওর থেকেও বেশি ধাপ্পাবাজ হতে হবে। ওদের ধরে প্রমাণ করতে হবে আমাদের কাছে কোনো অন্যায়কারী ছাড় পায় না। ঠিক বলেছেন স্যার। আর স্যার, আপনি তো দেশে ছিলেন না, তাই দেশের খবর তেমন জানেন না। আরে আমার বন্ধু, আমি দেশে না থাকলে কি হবে, আমি এখানে সব খবর রাখতাম, ওই বিদেশের মাটিতে বসেও। যাই হোক, সবাইকে নিয়ে সচল থাক, আমি গেলাম। হেড অফিসে স্যারের সাথে মিটিং আছে। ওকে স্যার, আমি তাহলে ওই দিকটায় গেলাম, আপনি দেখে শুনে যান কেমন। তারপর রাসেল সেখান থেকে চলে আসে। আর এদিকে টিচে ওর লোকদের বলে বোঝাচ্ছে আজকে রাতে যেভাবেই হোক জল বন্দর দিয়ে ড্রাগস ও অস্ত্র চালান করতেই হবে। আজকে আমাদের বিদেশি কোম্পানির কাছে এই মালগুলো পৌঁছে দিতেই হবে, সেটা যেইভাবেই হোক না কেন। এতে যদি নেভিদের সাথে যুদ্ধ করে সবাই মরেও যাস, তবুও মাল পৌঁছাতে হবে, কেননা এটা অনেক বড় একটা প্রপার্টি। সবাই ডিজের কথা মতো কাজ শুরু করে দেয়। ডিজ হলো এই শহরের স্মাগলার। এমন কোনো অবৈধ কাজ নেই যেটা ও করে না। এর একটাই শত্রু, আর সেটা হলো রাসেল। কেননা যেখানে অন্যায় সেখানেই রাসেল নামটা আগে সামনে আসে। এইদিকে নীলা বাড়িতে এসে রাসেলকে দেখতে না পেরে ছটফট করতেছে। আচ্ছা মামি, তোমার বান্দর পোলা এখনো আসে না কেন? চাকরি কি শুধু ও একাই করে? আমার যে ওকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আজকে একটু কথা বলতেও পারিনি ওর সাথে। এই তো মনে হয় এখনই এসে পড়বে। ওর কত কাজ থাকে সেটা তো আর তুই জানিস না। হুম, আমি জানি। তোমার ছেলের কাজ তো ওই মেয়েদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া। সুন্দর হয়েছে বলে কি এমন আধিক্যতা দেখাতে হবে? ফাজিল মেয়ে একটা। এই তো রাসেল এসেছে। নীলা ওর মামের কথা শুনে পেছনের দিকে তাকিয়ে দেখে রাসেল মাত্র বাড়ির ভেতরে ঢুকলো। নীলা রাসেলের কাছে এসে বলে, আচ্ছা, তোমার আজকে আসতে এত লেট হলো কেন? হ্যাঁ, কোন মেয়ের সাথে আড্ডা দিলা শুনি? ওই শাকচুন্নি, আমি কি তোর মতো ঘুরে ঘুরে খাই নাকি? আমার কাজ করতে হয়, তাই একটু দেরি হলো। আর তোকে আমার কথা মনে করতে বলছে কে? হ্যাঁ, তুই জানিস না, যত কিছুই করিস না কেন আমি তোকে ভালোবাসবো না। সেটা তো সময় বলে দিবে। তোমাকে আমার বাচ্চার বাবা বানানোর জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করব, কথাটা মনে রেখো। যা সর সামনে থেকে, না হলে কানের নিচে এমন একটা দিব না, কানে ভো ভো শব্দ ছাড়া কিছুই শুনতে পাবি না। রাসেল কথাটা বলেই সেখান থেকে সোজা রুমে চলে আসে। আর এদিকে নীলা রাসেলের চাবার দিকে তাকিয়ে ওর মামিকে বলে, মামি, তোমার এই পোলারে আমি কিন্তু ইঁদুরের জুস খাইয়েই ছাড়বো। দেখছো আমার লোকে এমন রাগ দেখায়। ছি, কিসব খাবারের কথা বলিস? আমার তো শুনে বমি আসতেছে। আচ্ছা, তাহলে ইঁদুরের জুস বাদ, ওর জন্য তেলাপোকা স্যুপ তৈরি করব তাহলে। তুই সত্য, তোর কথা শুনে আমার পেটের ভিতর থেকে সবকিছুই বের হয়ে আসতে চাইছে। এইভাবে নীলা ওর মামির সাথে অনেক কথা বলে। এভাবে ওদের রাগ অভিমান আর ঝগড়ার মাঝে দিয়েই পার হয়ে যায় অনেকগুলো দিন। এখন রাসেলের প্রেমে নীলা যেন আরো বেশি পাগল হয়ে গেছে। কিন্তু রাসেল ওকে মানতেই পারছে না। কেন পারে না সেটাও জানে না। একদিন রাসেল একটা মেয়ের সাথে সেই হেসে হেসে কথা বলছিল, যেটা দূর থেকে নীলা দেখে রাগে ফুঁসতেছিল। নীলা মনে মনে ঠিক করে, না,
এইভাবে চলতে দিলে আমি ওকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো। তাই ওকে আমার করে পাওয়ার জন্য একটা কিছু করতেই হবে। কথাটা বলেই নীলা বাসায় চলে আসে। নীলার মতো অনেক খারাপ। নীলার পরিবারের সবার কাছে মনের কথা শেয়ার করে। এদিকে রাসেল বাসায় আসলেই নীলা ওর রুমে আসে আর রাসেলের সামনে গিয়ে রাসেলের কলার ধরে রাগে কণ্ঠে বলে। নীলার এমন রাগ দেখে রাসেল তো যেন ভয়ে চুপসে গেছে, কেননা নীলাকে এত রাগতে রাসেল কখনোই দেখেনি। ওই, তোর সাহস কি করে হয় আমি থাকতে বাইরের একটা মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলার? হ্যাঁ, এই রে পাগলি, এটা দেখালো কি? আজকে মনে হয় আমার আর নিস্তার নেই। ওই, আমি কোন মেয়ের সাথে কথা বলছি? হ্যাঁ, দেখো, একদম মিথ্যে বলার চেষ্টা করবে না। আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, তাই তোমার সকল কিছুই সহ্য করি। আমি নিজে দেখেছি তুমি একটা মেয়ের সাথে খুব হেসে হেসে কথা বলেছো। তুমি কেন বোঝো না আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। খুব বেশি যে ভালোবাসি তোমায়। কিন্তু আমি যে তোকে ভালোবাসি না সেটা কত বলতে হবে তোকে? হ্যাঁ, আমার যার সাথে ইচ্ছা কথা বলবো সেটা তোর দেখার বিষয় না। দেখো, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি তোমাকে আপন করে পাওয়ার জন্য যা ইচ্ছে সেটাই করতে পারি। এখনো সময় আছে, আমাকে ভালোবেসে আপন করে নাও। নীলা, আমার কিন্তু রাগ হচ্ছে খুব। তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা, না হলে আমি কি করবো সেটা নিজেও জানি না। রাসেলের কথা শুনে নীলা কোনো কথা না বলেই বাইরের দিকে যাওয়ার জন্য দরজার কাছে এসে বাইরে না গিয়ে দরজা আটকিয়ে দেয়, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে রাসেল খুব অবাক চোখে নীলার দিকে তাকিয়ে আছে, আর নীলা ধীরে ধীরে রাসেলের দিকে আসতে থাকে। ঠোঁটের কোণে যেন হাসি থেমে নেই। নীলা, তুই বাইরে না গিয়ে এভাবে দরজা আটকে আমার দিকে আসতেছিস কেন? আমি তো তোর মতিগত কিছুই বুঝতেছি না। বলেছি না, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি যা ইচ্ছে করতে পারি। এখন আমি চিল্লিয়ে বাড়ির সবাইকে ডাকবো, বলবো তুমি আমাকে জোর করে ভোগ করতে চাইছো। সে নীলা, এসব বলতে তোর বিবেকে বেঁধে আসছে না? হ্যাঁ, আমি তোকে ফুফাতো বোনের চোখেই দেখি। কিন্তু আমি তো তোমাকে ফুফাতো ভাইয়ের চোখে না, বরং নিজের স্বামীর চোখে দেখি। তাই এখনো সময় আছে, আমাকে ভালোবাসো বলো। এই জীবন চলে যেতে পারে, তবু আমি তোকে বিয়ে করব না। এতে তোর যা ইচ্ছা সেটাই কর। ঠিক আছে, আমি না হয় সেটাই করতেছি। তুমি তো নিজের ভালো বুঝলে না। নীলা কথাটা বলি রাসেলকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের পরনে থাকা জামার কিছু অংশ ছিঁড়ে ফেলে আর চুলগুলোর সাথে ড্রেস এলোমেলো করে, চিৎকার করে বলতে থাকে, যেটা শুনে রাসেল তো পৃথিবীর বুক থেকে আসমানে যাবার মতো অবস্থা। না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে এই ছেলের হাত থেকে বাঁচাও। এদিকে রাসেল নীলার এমন কাণ্ডে দেখে তো পুরাই যেন অবাক, আর নীলার কণ্ঠ শুনে বাইরে থেকে সবাই রাসেলের রুমের সামনে এসে দেখে দরজা আটকানো, তাই ডেকে বলে। নীলামা, তো কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছিস কেন? ভেতর থেকে কেউ কথা বলছে না দেখে সবাই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেই ওদের এমন অবস্থা দেখে ফেলে। নীলা সাথে সাথে রাসেলের কাছ থেকে এসে ওর মায়ের কাছে আসে, আর ওর মা ওকে আঁচলে ঢেকে দেয়। সবাই যেন কাহিনীটা দেখে পুরাই অবাক। রাসেলের মা রাসেলকে উদ্দেশ্য করে বলে, রাসেল, এটা আমি কি দেখতেছি? তোকে এমন তো কখনো ভাবিনি। এত তোকে ভালোবাসতো, আর আমরা বিয়ে দিতে রাজি ছিলাম তোদের দুজনকে। তাহলে এমন কেন করলি শুনি? মা দেখো, আমি এসব কিছুই করিনি। তোমরা যেটা দেখছো সবই তোমাদের চোখের ভুল। নীলা আমাকে ফাঁসানোর জন্য এমন করতেছে। রাসেলের মা কিছু বলার আগেই নীলা বলে ওঠে, যেটা শুনে রাসেল তো আরো বেশি অবাক হয়ে যায়। মামি, তোমার ছেলে আমার সাথে। না মামি, আমি কিছুই বলতে পারছি না। লজ্জায় আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নীলার কথা শুনে রাসেলের মা ঠিকই বুঝে গেছে আসলে কি হয়েছে, তাই নিজের ছেলেকে গিয়ে নিজেই জিজ্ঞেস করে রাগে কণ্ঠে, রাসেল, তুই কেন নীলার জীবনটা নষ্ট করে দিলি? হ্যাঁ, তোকে কি আমরা এই দিন দেখার জন্য মানুষ করেছি? ছি রাসেল, ছি। ভাবতে অবাক লাগতেছে যে তুই এমনটা করবি। তোর এতটা যখন চাহিদা, তো আমাদের বলতি, আমরা তোদের বিয়ে দিতাম। রাসেলের মা কথাটা বলেই রাসেলের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাসেলের চোখ থেকে যেন অযথারা পানি পড়ছে।
ও কিছুই ভাবতে পারতেছে না নীলা ওর সাথে এমনটা করতে পারে। তবুও কান্না ভেজা চোখে ওর মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, মা, তোমরা বিশ্বাস করো, আমি এসবের কিছুই করিনি। যা দেখছো সবকিছুই নীলার সাজানো নাটক। রাসেল, আমাকে খারাপ হতে বাধ্য করিস না। আমরা কেউ ছোট মানুষ না যে এসব বোঝার ক্ষমতা আমাদের নেই। নীলাকে তুই দেখতে পারতিস না সেটা জানি, তবে এমন একটা জঘন্য কাজ করবি সেইটা কখনো কল্পনাতেও ভাবিনি। তোকে নিজের ছেলে বলতেও ঘৃণা হচ্ছে আমার। এদিকে সকলের এমন কথা শুনে নীলার মা বলে ওঠে, যেটা শুনে রাসেলের মনটা আরো ভেঙে যায়। কেননা নীলার মা ওকে অনেক বেশি ভালোবাসতো। ফরিদা, তোর ছেলে আমার যে সর্বনাশটা করলো সেটা আমি কোনোদিন ভাবনাতেও আনতে পারিনি। এখন আমার মেয়ের কি হবে? আমি আমার মেয়েকে নিয়ে এই সমাজে কি করে মুখ দেখাবো? আপা, তুমি চুপ করো। আমরা এখনো মরে যাইনি যে তোমার মেয়েকে সাথে অবিচার হবে। আমরা এর সুষ্ঠু একটা বিচার করব। নীলামা, আমরা যদি এখন তোকে আমাদের এই চরিত্রহীন লম্পট ছেলের সাথে বিয়ে দেই, তুই জীবনটা অন্ধকারে তলিয়ে যাবে। জেনেও তাহলে তুই কি রাজি আছিস এই বিয়েতে? নীলা কিছু বলার আগেই নীলার মা বলে ওঠে, যেটা শুনে সবাই চিন্তা করে যায় কি হবে কি হবে ভেবে। না, আমি আমার এত সুন্দর মেয়েকে তোদের লম্পট ছেলের সাথে দিয়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। দরকার হলে আমার মেয়েকে জব করে গঙ্গা জলে ভাসিয়ে দিব, তবুও তোদের চরিত্রহীন ছেলের সাথে কখনো বিয়ে দেব না। আপা, তুমি এসব কি বলছো? এখন ওর সাথে নীলার বিয়ে যদি না হয় তাহলে নীলার কি হবে সেটা কি একবারের জন্য ও ভেবে দেখেছো? হ্যাঁ, আমি ভেবে দেখছি কি হবে। আমি তো ছেলের নামে থানায় মামলা করব। ওর সাহস কি করে হয় আমার ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করার? মায়ের কথা শুনে নীলার যেন অনেকটাই ভয় হতে থাকে। কেননা নীলা তো রাসেলকে আপন করে পাওয়ার জন্য এমন করেছে, এখন এমন হবে সেটা ভাবেনি। মা দেখো, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, তবে ও যখন আমার জীবনটা নষ্ট করেছে তখন আমি মনে করি আমার ওকেই বিয়ে করা উচিত। কেননা একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। এখন যে তার ইজ্জত নষ্ট করেছে তাকে স্বামী হিসেবে মানাটাই উত্তম। আমি ওকে স্বামী হিসেবে আগেই মেনে নিয়েছি। তোমরা দ্বিমত না করে আমার সাথে ওর বিয়ে দিয়ে দাও। জীবনটা আমার এমনিই নষ্ট হয়ে গেছে, এর থেকে আর কত নষ্ট হবে? বুবু, তুই আর মানা করিস না, কেননা নীলা অনেক সুন্দর একটা কথা বলেছে। রাসেল যেহেতু ওর সর্বনাশ করেছে, তখন নীলাকে ওর বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বাবা, আমি এই মেয়েকে কোনোদিন বিয়ে করব না। আমি ওকে সবসময় বোনের চোখেই দেখেছি। চুপ কর, একটা কথাও তুই বলবি না। যখন খারাপ কিছু করার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন তোর মনে হয়নি নীলা তোর বোনের মতো লাগে? তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওর সাথে এমন কিছুই করিনি যেমনটা ও তোমাদের বলছে। রাসেলের কথা শুনে ওর বাবা প্রচন্ড রেগে গিয়ে রাসেলের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে বলে। রাগে যেন নূর হোসেনের মাথা ফেটে যাচ্ছে, চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। তুই বিয়ে করবি, সাথে তোর বাপেও বিয়ে করবে। তাহলে তুমি করো গা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তোর গালে ঠাটিয়ে একটা থাপ্পড় মারবো। আমি তো ওইটা কথার কথাই বলেছি। তোকে কি বিশ্বাস করব আমরা? হ্যাঁ, আমরা নিজের চোখে যেটা দেখেছি সেটা তো আর ভুল হতে পারে না। বাবা, তুমি জানো না আমাদের অনেক সময় চোখের সামনে ঘটে যাওয়া জিনিসটাও ভুল হয়ে থাকে। তোর কোনো কথাই শুনছি না। আজকে সন্ধ্যায় তোর বিয়ে, আমার এটাই শেষ কথা। এখন বিয়ের জন্য নিজেকে রেডি কর। কথাটা বলে ওর বাবা হন হন করে সেখান থেকে চলে যায়। আর এইদিকে রাসেলের মা মিসেস ফরিদা চৌধুরী ওর কাছে এসে বলে, বাবা, এমনটা করিস না। তুই নীলাকে বিয়ে করে নে, না হলে মেয়েটা মারা ছাড়া কোনো পথ থাকবে না। মা, তোমরা তো ওকে চেনো না, ও কোন লেভেলের শয়তান মেয়ে। এইসব কিছু সাজানো নাটক আমাকে বিয়ে করার জন্য। ফরিদা, তোরা এত করে বললি বলেই কিন্তু আমি রাজি হয়েছি বিয়ে দেওয়ার জন্য, না হলে কিছুতেই রাজি হতাম না। এখন কত কি বলতেছে আমার মেয়ের নামে, আমি কিন্তু থানায় যাবো বললাম। আপু, তুমি একটু থামো। রাসেলের বাবা
বলছে না আজকে ওদের বিয়ে হবে, মানে হবে। আর রাসেল, তুই কোনো কথা বলবি না। নীলামা, চল আমার সাথে, তোকে তৈরি হতে হবে। মামি, তুমি যাও, আমি একটু আমার হবু বরের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয় কিন্তু। এদিকে কথাটা বলেই রুম থেকে সবাই চলে যায়। নীলা রাসেলের কাছে আসে। নীলার মুখে খুশির ছাপ, কিন্তু রাসেল মুখে কোনো হাসি নেই, আছে শুধু কান্না ভেজা চোখের জল। নীলা, তুই আমার সাথে এমনটা কেন করলি? আমি তো কখনো চাইনি আমার সাথে এমনটা হোক। বারে, তোমাকে আপন করে পেতে হলেই এই পথ ছাড়া আমার কাছে যে আর কোনো পথ খোলা ছিল না, তাই এই কাজটা করলাম। লাভ ইউ সোনা। তোর মনে খুব খুশি তাই না? আমাকে বিয়ে করলে আমার মনের রাজ্য জুড়ে তুই থাকবি, আর আমি তোকে বউ হিসেবে কোনো দিন মানবো না। এটা তোর মাথায় ভালো করে গেঁথে নে। সেটা দেখা যাবে, আগে তো বিয়েটা করে নেই, তারপরেই দেখা যাবে। নীলে কথাটা বলেই সেখান থেকে বাইরে চলে আসে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সবাই রাসেল আর নীলার সামনে নিয়ে বসে আছে। বিয়ে পড়ানো শেষ, এখন শুধু মোনাজাতটা করে দিলেই হবে। দেখতে দেখতে বিয়ের সকল কাজ শেষ হয়ে যায়। নীলা বাসের ঘরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে, আর এদিকে রাসেল ছাদে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। তখন অনুভব করে কে একজন ওর কাঁধে হাত রাখে। রাসেল অনেকটাই অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখে ওর মা। বাবারে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর এমন করে থেকে কি লাভ? যা, নীলা একা রুমে বসে আছে। আমি যাব না? তোমরা তো এখন অনেক খুশি আমার সাথে ওই শাকচুন্নের বিয়ে দিতে পেরে, কিন্তু মনে রেখো আমি ওকে বউ হিসেবে কোনো দিন মানবো না। রাসেল কথাটা বলে সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে সোজা রুমে চলে আসে। আর এদিকে মিসেস ফরিদা চৌধুরী ছেলে যাবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, রাসেল, তুই হয়তো এখনো বুঝতে পারছিস না, আমরা যা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। এদিকে রাসেলকে রুমে আসতে দেখে নীলা খাট থেকে নেমে এসে যেই না রাসেলের পা ধরে সালাম করতে নিছে, অমনি রাসেল পাটা টান দিয়ে সরিয়ে নেয়। নীলা অনেকটা কষ্ট পেলেও সেটা প্রকাশ করে না। দেখো, একটা স্ত্রীর এটা কর্তব্য, বাসর ঘরে স্বামীর পা ধরে আশীর্বাদ নেওয়া। তুমি কি আমাকে সেই সৌভাগ্যটা থেকে বঞ্চিত করে দিচ্ছ? দেখ, তুই আমাকে পাবার জন্য নাটক করে বিয়ে করেছিস, এখন এসব বলে কোনো লাভ নেই, কেননা আমি তোকে কোনো দিনও মেনে নেব না। দেখো, এমন করে আমাদের বাসর রাতের আনন্দটা মাটি করে দিও না, কেননা এই রাতটা প্রতিটা মানুষের জীবনে একবারই আসে। তাই আমাদের উচিত এই রাতটাকে স্মরণীয় করে রাখা। রাসেল নীলার কথা শুনে রেগে ওর গালে থাপ্পড় লাগিয়ে দেয়। নীলা তো রাসেলের থাপ্পড় খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা রাসেল যাই বলুক না কেন কখনো শরীরে আঘাত করেনি। আমার সামনে কখনো বউ হয়ে অধিকার চাইতে আসবি না, তাহলে তোর কপালে এটা ছাড়া কিছুই জুটবে না। তোর দরকার ছিল আমাকে বিয়ে করা, যেভাবেই হোক না কেন সেটা করেছিস। কেন এমন করতেছো? আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তো এমন করেছি। প্লিজ, আমাকে মেনে নিয়ে তোমার ওই বাহু ডোরে ধরে রাখো। রাসেল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। খাটে এসে ঠাস করে শুয়ে পড়ে। আর এদিকে নীলা অবাক হয়ে কান্না ভরা চোখ নিয়ে রাসেলের দিকে তাকিয়ে আছে। এখন আর কিছুই বলছে না। নীলা সাহস করে খাটে উঠে যেই না শুতে যাবে ঠিক তখনই নাম আমার খাট থেকে। তোর আমার খাটে শোবার কোনো অধিকার নাই, আমি আমার মতো করে চলতে পারবো, তোর কোনো দরকার নেই আমার। তাহলে আমি কোথায় ঘুমাবো সেটা একটু বলে দাও দেখি। আর এত বড় খাটে দুইজনে শুলে তো কোনো অসুবিধা নেই। দেখ, তোর সাথে কথা বা প্যাচাল পাড়ার কোনো ইচ্ছেই আমার নেই। এখন নিচে গিয়ে সোফায় ঘুমা, না হয় তোর রুমে চলে যা। আর আমাদের মাঝে যা হয়েছে সেসব কিছুই যেন বাড়ির কেউ ভুলেও বুঝতে না পারে, তাহলে কপালে শনি আছে। আচ্ছা, আমি কাউকে বলবো না। এখন আমি তো সোফায় ঘুমোতে পারি না, তাহলে কিভাবে ঘুমাবো? আর তাছাড়া এখন আমি তোমার বিয়ে করা বউ, আজকে আমাদের বাসরাত। এখন রুমে গেলে সবাই কি বলবে? যা মন চায় তোর তাই বলুক, সেটা দেখার কোনো দরকার নেই। যা সর আমার সামনে থেকে। নীলা কিছুই বলতে পারে না, কেননা নীলার এখন শুধু চোখ ভর্তি জল। কি ভেবে কি করলো আর হলোটা কি? নীলা তো চায়নি এমনটা হবে। ও তো চেয়েছিল শুধু রাসেলকে আপন করে পেতে। কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে নীলার। রাসেল মনের আনন্দে ঘুমিয়ে পড়ে, কেননা নীলাকে কষ্ট দিতে পেরেছে, এটাই ওর আনন্দ। এদিকে নীলা ফ্লোরে একটা চাদর আর একটা বালিশ বিছিয়ে শুয়ে পড়ে। ঘুম তো আসছেই না, বরং
চোখের জলে বালিশ ভিজে একাকার। নীলার খুব করে ইচ্ছে হচ্ছে রাসেলকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাতে, কিন্তু নিয়তিকে অদ্ভুত খেলা। স্বামী হওয়া সত্ত্বেও সেই মানুষটাকে বুকে আগলে নেবার অধিকারটুকু নেই। নীলা ডান হাতে আঙ্গুল দিয়ে চোখের জল মুছে আর মনে মনে বলে, আমি তো এমনটা চাইনি। আমি চেয়েছি তোমাকে শুধু আমার করে পেতে। কি করব বলো? খুব বেশি যে ভালোবাসি তোমাকে, তাই তো তোমাকে কারোর সাথে দেখলে খুব বেশি রাগ হয় আমার। প্লিজ সোনা, আমাকে আপন করে নাও। নীলা এসব ভাবনার মাঝে নিজেকে হারিয়ে ফেলে, কখন যে ঘুমিয়ে যায় সেদিকে যেন কোনো খেয়াল নেই। তবে নীলার যে অর্ধেকের বেশি রাত নির্ঘুমে কেটেছে সেটা সত্যি। এদিকে ফজরের আজানের শব্দ শুনে নীলা রাসেলের আগে ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে নিজেকে একটা ঠিক করে ঘুম ঘুম চোখে রাসেলের দিকে তাকিয়ে মলিন হয়ে নিতিয়ে থাকা মুখটা নিমেষেই উজ্জ্বলতায় ভরে ওঠে। কেননা রাসেলকে ঘুমন্ত অবস্থায় খুব ভালো লাগছে নীলার কাছে। নীলা যেন খুব করে লোভ হচ্ছে রাসেলের কপালে উপরে ফ্যানের বাতাসে উড়ে আসা চুল সরিয়ে ঠোঁটের কমল স্পর্শ দিতে। নীলা সকল ভাবনাকে বাম সাইডে রেখে অজু করে নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে। এদিকে রাসেল ঘুম ভাঙতেই দেখে নীলা নামাজ পড়ে মোনাজাতে বসে কান্না করতেছে। বাবা, যে মেয়েকে কোনোদিন নামাজ পড়তে দেখিনি আমি, আজকে সেই মেয়ে নামাজ পড়তেছে। আসলে এটা মনে হয় সত্যি বিয়ে হলে মেয়েরা অনেক পাল্টে যায়। হয়তো সেটা আল্লাহর রাস্তায় চলে, স্বামীকে অধিক পরিমাণে ভালোবাসে, নাহলে স্বামীকে ঘৃণা করে। ইস নীলা, তুই কেন আমার সাথে এমনটা করলি বল? তোকে যে শাস্তি খুব করে পেতে হবে। যে বাবা মা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, শুধু তোর জন্য আমি তাদের কাছে হয়েছে খারাপ, তোকে আমি কখনো ক্ষমা করব না। এদিকে রাসেল নীলার ভাবনা থেকে নিজেকে সরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এত সময় নীলা উঠে গেছে। নীলা গোসল করে সদ্য আয়নার সামনে বসে নিজেকে একটু পরিপাটি করতেছে। নীলার মুখে নেই কোনো প্রকার হাসি, কোনো প্রকার খুশি, তবুও যেন রাসেল চোখে নীলাকে খুব করে মায়াবী লাগছে। খুব করে ইচ্ছে হচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ওই ভেজা চুলের মুখ গুজে মিষ্টি সুবাস নিতে। রাসেল নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাগী কণ্ঠে বলে, একটা কথা ভালো করে শুনে নে, আমার সামনে কখনো এইভাবে সাজতে বসবি না। কেন? কেন আবার? আমি নিজেকে ধরে রাখতে পারি না, তাই তুই আর আমার সামনে এমন করে সাজবি না, তাহলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, মনে থাকে যেন। রাসেল কথাটা বলে সেখান থেকে সোজা নিচে চলে আসে। আর এইদিকে নীলা রাসেলের যাবার দিকে তাকিয়ে ভাবছে, জান, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তোমার শত আঘাত সহ্য করেও তোমাকেই চাই। তোমার ওই পাথরের মনে আমার ফুল ফোটাবই। নীলা এসব ভাবতে ভাবতে একটু রেডি হয়ে নিচে আসে। নীলাকে খুব সুন্দর লাগছে। নীলা সিঁড়ি দিয়ে নিচে নামছে আর সবার চোখ যেন নীলাকেই দেখছে। কেননা নীলাকে গোলাপি রঙের জামদানি কাপড়ে যেন পুরাই পরীর মতো লাগছে। রাসেলের চোখে তো যেন পলক পড়ছে না, তবু ইগোকে সামনে এনে নীলার দিকে থেকে চোখ সরিয়ে নেয়। বাহ, আমার বৌমাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে। এই জন্য আসমানি থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো এক চাঁদ পরি। শাশুড়ির মন কথা শুনে নীলা যেন লজ্জায় লাল হয়ে যায়। নীলা লজ্জায় মুখরিত হয়েই নরম কণ্ঠে বলে, কি যে বলো না মামি, আমি তো আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। নীলার মুখে মামি ডাক শুনে মিসেস ফরিদা চৌধুরী যেন খুব বেশি রাগ হয়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে বলে, নীলা, তোর গালে ঠাটি একটা থাপ্পড় দিয়ে সব দাঁত মাটিতে ফেলে দিব। আমি এখন তোর শাশুড়ি হয়ে গিয়েছি আর তুই বলিস মামি? নীলামা, এখন থেকে আমাদের আর আগের মতো মামা মামি বলা চলবে না, এখন আব্বা আম্মা বলতে হবে। ঠিক আছে বাবা, আমি না হয় সেটাই বলবো। শাশুমা, খুব করে খিদে পেয়েছে তোমার মেয়ের। নীলার এমন ন্যাকামো কথা শুনে রাসেল তো অনেকটাই অবাক। আর অবাক হয়েই মনে মনে বলে, শাকচুন্নি মেরে বাবা, রাতে এত ঝড় বয়ে গেল, এখন তো দেখে মনে হচ্ছে ওর মনে কোনো কষ্টই নেই। আয় মা, তুই টেবিলে বসে। তোরা দুধটা যে সকাল সকাল নাস্তা না পেলে পুরো বাড়ি মাথায় তুলে নেচে বেড়াস, সেটা আমার আগেই জানা আছে। তুমি তো আমার মিষ্টি শাশুমা, এটা তো জানতেই হবে। এইবার অনেক বলে। সবাই খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখে। নীলা জেনে রাসেলের পাশে বসতে যাবে ঠিক তখনই রাসেল ওর দিকে চোখ বড় বড় করে তাকায়।
যেটা দেখে নীলা ভয় পেয়ে অন্যদিকে যেতে নেয়। আর রাসেল, তুই যদি আমার মায়ের দিকে চোখ বড় করে তাকিয়েছিস তো তোর চোখ আমি তুলে নেব। আর বউ তোর পাশে বসবে না তো পাড়ার ছেলেদের পাশে বসবে? হ্যাঁ, নীলামা তুই আমার পাশে বসে। আব্বু, তুমি আমার স্বামীকে এভাবে বলবে না কিন্তু, আমার অনেক কষ্ট হয়। দেখ, বৌমাকে দেখে কিছু শেখ। ভাগ্যগুণে এমন একটা লক্ষ্মী বউ পেয়েছিস, তাই শুকরিয়া আদায় করতে শেখ। ভাগ্য গুণ পেয়েছি। ওই পেয়ে আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে, পুরাই খবিজ একটা। রাসেল চুপচাপ খেয়ে নে, না হলে কানের নিচে একটা দিব, সব কিন্তু ঠিক হয়ে যাবে। তুই জানিস না নীলা কত মিষ্টি একটা মেয়ে? তোমরা যদি জানতে ও কোন লেভেলের মানুষ তাহলে বুঝতে। হ্যাঁ হ্যাঁ, ও কত ভালো মানুষ সেটা আমার জানা আছে। এখন কথা বলিও না, আমি অফিসে যাব। রাসেলের এমন কথা শুনে চৌধুরী সাহেব রাগে গজগজ করতে করতে বলে, ঠাটিয়ে একটা থাপ্পড় দিয়ে তোর মাথা থেকে সব ভূত নামিয়ে ফেলবো। ওই হাদারাম, কালকে তোর বিয়ে হয়েছে আর আজকে অফিসে যেতে চাচ্ছিস? বাবা, অফিস আমার দাদার সম্পত্তি না যে ইচ্ছে করলে আমাকে ছুটি দেবে। আর তাছাড়া আমি ওকে বউ হিসেবে মানি না। রাসেল কথাটা বলেই সেখান থেকে সোজা রুমে চলে আসে, আর সাথে নীলাও আসে। বাবা মায়ের সাথে এমনটা না করলেও পারতে, ওনারা অনেক কষ্ট পেয়েছে। আর আজকে অফিস যেও না প্লিজ। নীলের কথা শুনে রাসেল মনের গহীনে জমে থাকা রাগটাকে আরো 1000 গুণ বৃদ্ধি করে নিয়ে নীলার গালে ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় এতটাই জোরে ছিল যে নীলা তাল সামলাতে না পেরে পাশে থাকা টেবিলের সাথে গিয়ে বাড়ি খায়। সাথে সাথে নীলার কপাল কেটে রক্ত পড়তে শুরু করে, যেটা রাসেল চোখে পড়ে না। আমি কোথাও যাবো না যাবো হেটার কৈফিয়ত কি তোকে দিব নাকি? হারামজাদি, একটা কথা কান খুলে শুনে রাখ। আমার যখন যেখানে যেতে মন চাইবে আমি যাব, সেটার মধ্যে কখনো নাক গলাতে আসবি না, তাহলে এমন অবস্থাই হবে। রাসেলের কথা শুনে নীলা কিছুই বলে না। নীলা অমনি ধীরে ধীরে উঠে এসে রাসেলের সামনে এসে সুন্দর করে রাসেলের টাইটা বেঁধে দেয়, কেননা রোজ রোজ নীলাই রাসেলের টাই বেঁধে দেয়। ইস, আমার পরটাকে খুব সুন্দর লাগছে। ইস, কারোর যেন নজর না লাগে। নীলা খুশি উপরে কথাটা বলে। রাসেল তো নীলার এমন কথা শুনে পুরাই হুঁশহারা হয়ে গেছে, কেননা যে মেয়েটা মায়ের খেয়ে ফ্লোরে পড়ে থাকার কথা আর সেই মেয়েটি এইসব বলতেছে। রাসেল কিছু না বলে সেখান থেকে সোজা অফিসে চলে যায়। এদিকে নীলা নিচে চলে আসে। নীলা, তুই আমাদের ক্ষমা করে দিস। আমরা মনে হয় তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমরা ভেবেছিলাম রাসেল সব কিছু মেনে দিবে, কিন্তু আমরা ভুল। তোমরা এরকম বলছো কেন? একদিন দেখো, আমি তোমার ছেলের খুব আপন হয়ে উঠবো, তখন আর এমন কষ্ট পেতে হবে না। নীলের কপাল কেটে রক্ত পড়তেছে, সেটা ফরিদা চৌধুরী খেয়াল না করলেও রহিমা বেগম ঠিকই খেয়াল করে, আর নীলাকে উদ্দেশ্য করে বলে, নীলা, তোর কপাল কেটে এমন করে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোর, একটু খুলে বলতো দেখি। এই রে, আমি কেন যে ড্রেসিং করে আসলাম না, এখন আমি ওদের কি জবাব দিই? আসলে আমি একটা কাজ করার সময় টেবিলের সাথে বেঁধে কেটে গেছে। মারে, আমাদের তুই বোকা ভাবিস না। আমরা ডাক্তার, তাই সব কিছু বোঝার ক্ষমতাও আমাদের আছে। এই রকমটা রাসেল তোর সাথে করেছে, আজকেও বাড়িতে আসো, দেখ তারপর কি করি। দেখো মা, তোমরা যদি আমার স্বামীকে এইসব নিয়ে কিছু বলো তাহলে আমি কিন্তু না খেয়ে থাকবো। উনি আমার স্বামী, তাই আমার সাথে যা খুশি তাই করার অধিকার তার আছে। তাই বলে ও তোকে এভাবে কষ্ট দেবে? আমরা তোকে ছোট থেকে কখনো কষ্ট পেতে দেইনি। শাশুমা, আমার তো ওর করা প্রতিটা আঘাতে ভালোবাসার কথা মনে পড়ে, কখনো কষ্ট হয় না। তাহলে তোমরা কেন কষ্ট পাও? হ্যাঁ, এইভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে রাসেল অফিসে গিয়ে মন খারাপ করে বসে আছে দেখে ওর বন্ধু রানা এসে জিজ্ঞেস করে, কিরে, তোর কি হয়েছে? এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? যেখানে আমরা ডিজের চোরাচালান আজকে আটকাতে পেরেছি শুনে তোর খুশি হবার কথা। এমনি রে খুশি আমার জীবন থেকে উড়েই গেছে। সেই খুশি আর কখনো আমার জীবন নামক খাঁচায় ধরা দেবে না। না, তোর এমন রহস্য ভরা কথার আগামাথা আমি না কেন জানি কিছুতেই বুঝি না। একটু খোলাসা করে বললেই তো পারিস। আমার ভালো লাগছে না রে, অন্য একদিন শুনিস। থাক, আমি বাসায় গেলাম, ভালো লাগছে না কিছু। দেখ, বেশি খারাপ লাগলে চল মেডিকেলে যাই। আমার মনে হচ্ছে তোর কিছু হয়েছে।
আরে বেটা, এমন কিছুই না, তুই শুধু চিন্তা করতেছিস। আচ্ছা থাক, আমি গেলাম। সবকিছু দেখে রাখিস কেমন? ওই কিন্তু খুব ডেঞ্জারাস লোক। রাসেল এইভাবে রানাকে সবকিছু বুঝিয়ে দিয়ে সবাই বাসার জন্য রওনা হয়। এদিকে ডিজে তো রাগে গজগজ করতেছে। চোখের সামনে রাসেলকে পেলে মনে হয় গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিবে। রাসেল, তুই আমার এত বড় সর্বনাশ করেছিস। তোকে তো আমি ছেড়ে কথা বলবো না, শুধু তোকে একবার হাতের সামনে পেয়ে নিই। এদিকে রাসেল সোজা রুমে এসে বিছানা গাটা এলিয়ে দেয়, পায়ের জুতাটাও খুলে না। নীলা বাইরে থেকে এসে রাসেলের পা থেকে জুতা ও মোজা খুলে নিয়ে রেখে দেয়। এদিকে রাসেলের রাগ হলেও ভালো কাজ করেছে বলে কিছুই বলে না। রাসেল কিছু বলে না বলে নীলা জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কি কোনো কারণে খুব খারাপ লাগছে? যদি বেশি খারাপ লাগে তাহলে আমি মাকে ডাকি, এসে দেখো কেমন। আমার কিছুই হয়নি, আমার সামনে তুই পড়লেই এমনটা হয়। তোকে আমার এই চোখ দেখতেই চায় না। বিদায় হোস না কেন আমার চোখের সামনে থেকে, হ্যাঁ? যাচ্ছি, তবে একটা কথা বলি কি, তোমার মনে হয় মাথা ব্যথা করছে, তাই আমি একটু তোমার মাথায় টিপে দিই, দেখবে খুব ভালো লাগবে। এই শোন, আমার সাথে আধিক্যতা দেখাতে আসবি না, কেন তোর এই আধিক্যতা আমার পছন্দ না। আমি আমার মতোই থাকতে চাই। কেন আমাকে তুমি তোমার ওই মনে জায়গা দিতে পারো না বলো? আমি কি দেখতে খারাপ, নাকি তোমার যোগ্য না? জানি না আমি, আমি শুধু জানি তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে যা কিছু করতে পারি তোর সাথে। যাচ্ছি যাচ্ছি, এমন করো কেন? একটু আদরে সুরে বললেই তো পারো, বউ আমার না খুব করে কফি খেতে ইচ্ছে করছে, যাও না 1 কাপ কফি নিয়ে আসো, দুজনে ভাগ করে খাই। আহা কি রোমান্টিক! তোর মতো রোম্যান্স আমার মন দিয়ে বেয়ে বেয়ে পড়ছে না। এখন তাড়াতাড়ি দূর হ আমার চোখের সামনে থেকে। বাবু, তুমি যতই রাগ দেখাও না কেন, আমি জানি তোমার ওই মনে শুধু আমারই বসবাস। নীলা কথাটা বলে সেখান থেকে বাইরে চলে আসে হাসতে হাসতে। রাসেল যাই বলুক না কেন, নীলা কিছুই যেন মনে করে না, সবটাই যেন হেসে উড়িয়ে দেয়। রাসেল নীলার যাবার দিকে তাকিয়ে ভাবছে, আমিও কি এত অত্যাচার করি, সাথে কত কথা শোনাই? কই, ও তো আমার এসবে কিছুই মনে করে না, বরং বারবার আমার কাছেই ফিরে আসে। ও কেন বোঝে না আমি ওকে ভালোবাসতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি না। ওকে বলতেই হবে আমি মৌরিকে ভালোবাসি। রাসেল এসব কিছু ভাবছে আর এদিকে নীলাকে নিচে আসতে দেখে ওর মা বলে, কি রে নীলা, তুই এভাবে রাসেলকে একা রেখে নাচতে নাচতে নিচে আসছিস, কাহিনী কি? আরে মা, তোমার মেয়ের জামাই তার তার বউয়ের হাতে সুন্দর করে 1 কাপ কফি খাবে, তাই বানাতে আসলাম। কিন্তু আমার তো মনে হয় না রাসেল তোর থেকে কফি খেতে চাইছে, কেননা তোকে তো রাসেল সহ্যই করতে পারে না। মা, তুমি তো জানোই পুরুষ মানুষ এমনই হয়, মনে থেকে কাউকে চাইলেও সেটা বলে না, আবার তাকে আপন করেও নিবে না। তাই তো তোমার মেয়ের জামাই দোটানায় দোল খাচ্ছে, কি করবে কি করবে ভেবে। হুম হুম। আচ্ছা, তো যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, তবে দেখিস তোর যেন কোনো ক্ষতি না হয়। এমনিতেই রাসেলের যেই রাগ, একটা বদমেজাজের হাড্ডি যেন। মা, তুমিও না কেমন জানি। আচ্ছা থাকো, আমি গেলাম। নীলা কথাটা বলেই সেখান থেকে রান্নাঘরে চলে আসে। আর খুব কষ্টে রাসেলের জন্য নিজের হাতে স্পেশাল কফি বানিয়ে নাচতে নাচতে খুশি মনে রুমে আসে। নীলা রুমে এসেই দেখে রাসেল কারোর সাথে খুব সুন্দর করে হেসে হেসে কথা বলতেছে, যেটা দেখে নীলার চোখ থেকে যেন নিজের অজান্তেই পানি গড়িয়ে গাল বেয়ে পড়তে থাকে। হ্যাঁ বাবু বলো। জানো আমি তোমাকে কতটা মিস করতেছি। আজকে 4 দিন হলো তোমার সাথে আমার কথা হয় না, কোনো কল নেই, মেসেজ নেই। আমি যেন বেঁচে থেকেও মরে গেছি মনে হচ্ছিল। আমার মাঝে যেন প্রাণটাই ছিল না, এই এখন ফিরে আসলো। ওলে বাবালে আমার বাবুটা রে, এত ভালোবাসো কেন আমাকে? তুমি তো এখন তোমার ফুফাতো বোনকে বিয়ে করেছো, তাহলে আমার কাছে কি চাও? হ্যাঁ, দেখো মৌরি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই শুধু ভালোবেসে যাব। ওইসব ফুফাতো বোনের বেল এই রাসেলের কাছে নেই। রাসেল শুধু তোমার আর কারণ নয়। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো আমার তোমাকেই ভালোবাসতে হবে। এত ভালোবাসার মানুষটাকে ভুলে গেলে কি আর হয়? জানো তোমার দেখা না পেয়ে আমি পাগল হয়ে গেছিলাম প্রায়। সেদিন তোমার বান্ধবী থেকে জানতে পারলাম তুমি নাকি 1 মাসের জন্য লন্ডনে চলে গেছো। হ্যাঁ বাবু, আমি বাবার ব্যবসার কাজে লন্ডনে এসেছি। তোমাকে বলে আসতে পারিনি, তার জন্য সরি বাবু। কোনো ব্যাপার না জান, তোমাকে না দেখে আমি থাকতে পারছি না। তোমার ঠিকানা দাও, আমি আজকেই চলে আসবো।
না 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 না, এটা ভুলেও করা যাবে না, কেননা এখানে আমি আমার বাবার সাথে এসেছি। তুমি আসলে বুঝতেই পারছো তো কি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ভিডিও কলে আসো, তোমাকে দেখেই মনের আকাঙ্ক্ষাটাকে মিটিয়ে নেই। সেই কবে তোমার ওই চাঁদ মুখটা দেখেছিলাম। পাগল নাকি তুমি? হ্যাঁ, তুমি জানো আমি এখন বাবার সামনে বসে আছি? বাবা জানে আমি বান্ধবীর সাথে কথা বলছি। ও আচ্ছা, বুঝলাম, তোমাকে দেখার ইচ্ছেটা মনের মাঝেই রয়ে গেল। আচ্ছা শোনো না, তুমি এখন কলটা রাখো, কেননা বাবা ডাকছে আমাকে একটা কাজের জন্য। বাই বাবু। মুয়া। রাসেলের কিছু বলার আগেই মৌরি কলটা কেটে দেয়। রাসেল পেছনে ফিরে তাকিয়ে দেখে নীলা দরজায় দাঁড়িয়ে চোখের জল মুছতেছে। রাসেল দেখেও না দেখার ভান করে বিছানায় বসে পড়ে, আর নীলা চোখের পানি মুছে ওর কাছে এসে রাসেলের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে। এই নাও তোমার কফি, আমি নিজের হাতে বানিয়ে এনেছি, খুব যত্ন করে। রাসেল নীলার হাত থেকে কফির মগটা নিয়ে নীলার দিকে ছুঁড়ে মারে, ফলে নীলার শরীরে অনেক অংশেই লাল হয়ে যায়। তোকে কফি বানিয়ে আনতে কে বলেছে? হ্যাঁ, তোর হাতে কফি তো দূরেই থাক, আমি এক গ্লাস জলও কখনো খাবো না। কেন এমন করছো? আমি তো তোমার সাথে এমন কোনো কাজ করিনি যেটার জন্য তুমি এমন করবে। তোমাকে ভালোবাসি বলেই আপন করে নিয়েছি, এটাই কি আমার অপরাধ বলো? হ্যাঁ হ্যাঁ, এটাই তোর খুব বড় একটা অপরাধ, কারণ আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। তোকে কোনোদিন ভালোবাসতে পারবো না, বরং তোকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব। তুমি ওকে ভালোবাসো, সেটা ভালো কথা। ছেলে মানুষ ভালোবাসতেই পারো তোমার মতো করে, তবে আমিও তোমাকে আমার মতো করে ভালোবাসি। যদি কখনো তার সাথে তোমার ব্রেকআপ হয়, তখন না হয় তোমার ওই ভাঙা মনে আমায় একটু জায়গা দিও। নীলা কাঁদতে কাঁদতে কথাটা বলেই সেখান থেকে সোজা বাইরে চলে আসে। এদিকে রাসেল ঠায় দাঁড়িয়ে ভাবতে থাকে। এ কি মেয়ে রে বাবা, কেউ পছন্দের মানুষের ভাগ কাউকে দিতে চায় না, আর ওনাকে বলছে আমাকে মৌরিকে ভালোবাসতে। এদিকে রাসেলের থেকে কলটা কেটেই মৌরি ওর বয়ফ্রেন্ডের কাছে আসে, কেননা মৌরি ওর বয়ফ্রেন্ডের সাথেই লন্ডন করতে গেছে। মৌরি ওর বয়ফ্রেন্ডের কাছে আসলেই, আচ্ছা মৌরি, তুমি আমাকে এখানে বসিয়ে রেখে বাইরে কার সাথে কথা বলে আসলে শুনি? তুমি এখানে এসেছো শুধু আমার সাথে সময় কাটতে, অন্য কারোর সাথে কথা বলার জন্য না, বুঝলে? এই জন্য আমার ভালো লাগে না। আমি কি আমার বান্ধবীদের সাথেও একটু কথা বলতে পারবো না বলো? মৌরি উপরের কথাটা একটু রাগীভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, যেটা দেখে নয়ন বলে। আরে জান, রাগ করা কেন? আমি তো তোমাকে এনেছি বলছি। আমি জানি না বুঝি তুমি কেমন। আচ্ছা বাবু, তাহলে চলো এখন যাওয়া যাক, অনেক তো বসে থাকলাম তাই না? বাবু চলো তাহলে যাওয়া যাক। মৌরি আর নয়ন একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। নয়ন হলো ডিদের ছেলে, যেটা মৌরি জানে না। আর এদিকে রাসেলও জানে না মৌরি অন্য কোনো ছেলের সাথে নিজের মন প্রাণ সঁপে দিচ্ছে। আহ, কি আনন্দ! একটাকে নিজের সাথে রাখে, আবার আর একটাকে পকেটে রাখে শপিং করার জন্য। এদিকে সবাই সোফায় বসে আছে, আর নীলা সবার জন্য কফি করে এনে দিচ্ছে। নীলা, তোর হাতে ওটা কিসের ফোসকা পড়েছে শুনি? নীলা তো কথাটা শুনে ওর হাতের দিকে তাকায়, কেননা নীলা এখনো খেয়াল করেনি কফি পড়ার জন্য এমনটা হয়েছে। আব্বু, এটা তেমন কিছু না। আসলে আমি তখন কফি বানানোর সময় গরম পানি পড়েছিল, তাই এমন একটু দাগ হয়ে গেছে। নীলা, এটা দেখেই বোঝা যাচ্ছে কেউ তোর হাতে গরম কফি ফেঁকে দিয়েছিল, তার জন্য এমন দাগ হয়ে আছে, না হলে এমনটা হওয়ার কথা না। না, তোমরা যে কি বলো না, আমার হাতে আবার কে গরম কফি ছুঁড়ে মারবে? এখন কথা না বলে কফিটা খেয়ে নাও তো। নীলার কথা শুনে তেমন কেউ আর কিছুই বলে না। এদিকে নীলা রুমে এসে দেখে রসেল জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে। নীলের বৃষ্টি খুব করে ভালো লাগে, তাই রাসেলকে কিছু না বলেই জানালা দিয়ে হাত বাইরে বের করে মনের আনন্দে বৃষ্টির পানি নিয়ে খেলা করতে থাকে। রাসেল নীলার এমন বাচ্চামো স্বভাবটাকে খুব করে যেন উপভোগ করতেই ব্যস্ত, আর মনে মনে বলছে, দেখো তো, বাচ্চা মেয়ের মতো বৃষ্টির পানি নিয়ে কিভাবে খেলা করতেছে। এমনভাবে এত বড় মেয়ে খেলা করে? এ পিচ্ছি, তুই ওটা কি করতেছিস? হ্যাঁ, রাসেলের ডাক শুনে নীলা যেন বৃষ্টির উপরে থাকা ধ্যানটা ভেঙে যায়, আর রাসেলের কথা জবাবে বলে, আরে তুমি তো জানোই আমার বৃষ্টিতে ভিজতে কত ভালো লাগে, তাই একটু বৃষ্টির পানি নিয়ে খেলা করলাম। তবে তুমি আমাকে পিচ্চি বললে কেন? তোকে পিচ্ছি বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই তো আমার হাঁটুর বয়সের, তাহলে তো পিচ্ছি আমার কাছে, তাই না? আহ, এখন তুমি রাজি হলেই আমি তোমার বাচ্চার মা হয়ে যাব, আর তুমি বলছো আমি পিচ্চি?
চুপ, একদম কথা বলবি না। তোকে আমার বাচ্চার মা বানাতে বয়ে গেছে, এখন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। নীলা কিছু বলতে যাবে তার আগেই নীলার ফোনে একটা কল আসে। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে ওর বান্ধবী মাহি কল দিছে, তাই তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ বান্ধবী বল, কি কারণে এখন ফোন দিলি? তুই রাসেল ভাইয়াকে বিয়ে করে নিলি, অথচ আমাদের ট্রিট দিলি না। এটা কিন্তু খুব বড় অন্যায় হয়ে গেল। আমাদের কত শখ ছিল তোর বিয়েতে আনন্দ করব। আসলে হুট করেই সবটা হয়ে গেছে, তাই কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। তবে আমি তোর দুলাভাইয়ের সাথে গিয়ে তোদের ট্রিট দিয়ে আসবো। যা। কবে দিবি সেটা বল, আমাদের তো এখন থেকেই জিভ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। আচ্ছা যা, কালকে সবাইকে নিয়ে এই রেস্টুরেন্টে আসিস, আমি তোর দুলাভাইকে সাথে নিয়ে আসবনি, কেমন? ঠিক আছে বান্ধবী, আমি সবাইকে বলে নিয়ে যাবনি। এদিকে কথাটা বলে নীলা কলটা কেটে দেয় আর তাকিয়ে দেখে রাসেল ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। নীলা তো রীতিমতো ভয় পেয়ে যায়। ওই তুই কি বললি? আমি তোর সাথে রেস্টুরেন্টে যাব? দেখো, ওরা জানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এখন তোমাকে যদি সাথে না নিয়ে যাই, তাহলে ওরা তোমাকে কতটা খারাপ ভাববে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার বর অন্যের কাছে ছোট হবে, এটা আমি কখনোই দেখতে পারবো না। সেটা ঠিক আছে, তবে আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। তুই ওদের ফোন করে বলে দে আমি বাড়িতে নাই। না গো, সেটা তো হবে না, কেননা আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই তোমাকে ছাড়া আমাকে একা বাইরে যেতে দিবে না। কেন যেতে দেবে না? আগে তো ঠিকই একা একা সারা শহর ঘুরে বেড়াতে। আগে তো আমার দেখার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমাকে দেখার জন্য তুমি আছো। আর আমি এই বাড়ির একমাত্র বউ, তাই একা বাড়ির বাহিরে গিয়ে এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে চলবে না, বুঝেছো শোনো? রাসেলের কেন জানি নীলার কথাগুলো শত রাগের মাঝেও খুব করে ভালো লাগে, তাই তেমন কিছু বলে না। নীলা ও রাসেলকে শান্ত দেখতে পেয়ে তেমন কিছুই না বলে বাইরে চলে আসে। রাসেল খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে ঠিক তখনই। আব্বু, কালকে আমার বান্ধবীদের রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য কিছু টাকা লাগবে, কেক দিবে, তাড়াতাড়ি দাও। সে কি নীলা, তুই আগে আমাদের থেকে এভাবে টাকা নিয়েছিস সেটা ঠিক ছিল, কিন্তু এখন তোর স্বামী থাকতে টাকা দিব কেন? ও তোকে বিয়ে করেছে, তাই তোর সকল খরচ ওকে বহন করতে হবে। বললেই হলো, উনি আমার জন্য টাকা খরচ করলে তো আমাদের জমানো টাকা সব খরচ হয়ে যাবে, তাই তোমাদেরটা আগে খরচ করি, পরে আমাদেরটা। ওরে বাবা, এখনই এত চেষ্টা মাথার ভিতরে? তা কত টাকা জমিয়েছে তোর বর একটু শুনি। এই তো আমার জন্য ফুচকা, আইসক্রিম আর রিক্সায় উঠে ঘুরে পার্কে বসে বাদাম খাওয়ার মতো টাকা, এটাতেই আমাদের সংসার অনেক খুশি। নীলার এমন কথা শুনে রাসেল তো অবাক হয়ে আছে। এমন চাহিদাও মানুষের থাকতে পারে। আর বাকি সবাই নীলার কথা শুনে খুশি হয়। মা, তোর কোনো চিন্তা করতে হবে না। তোর যা টাকা লাগে তুই তোর শাশুড়ি মায়ের থেকে নিয়ে যাস। আর রাসেল, তুই সাথে যাস। এখন নীলা এই বাড়ির বউ, তাই রাস্তায় একা বের হলে কেমন একটা দেখায়। আমার যদি হাতে সময় থাকে তাহলে আমি যাব, আর না হলে যাব না। তোর কালকে পুরো দিন ছুটি। আমি তোর স্যারের সাথে কথা বলে সব ঠিক করে দেবনি। তবুও তোকে বৌমার সাথে যেতেই হবে। ঠিক আছে, এখন একটু শান্তিতে খেতে দাও। যে লেভেলের কথা বলা শুরু করেছো, এতে তো মনে হয় না শান্তিতে খেতে পারবো। রাসেলের কথা শুনে কেউ আর কথা বলে না। এভাবে আজকের দিনটা পেরিয়ে পরের দিন রেস্টুরেন্টে যাবার সময় হয়ে আসে। রাসেল অফিসে না গিয়ে বিছানায় শুয়ে আছে। ঘড়ির কাঁটা 3টা ছুঁই। নীলা রেডি হয়ে দেখে রাসেল এখনো শুয়ে আছে, তাই নীলা বলে, মাহিরা গিয়ে মনে হয় অপেক্ষা করতেছে, চলো না আমরা একটু তাড়াতাড়ি যাই, না হলে ওরা খুব রাগ করবে আমাদের উপরে। যেতে পারি, তবে তুই ওখানে গিয়ে আমার সাথে বেশি ন্যাকামি করতে পারবে না, তাহলে কিন্তু আমি যাব না। তুমি যাইতে রাজি হয়েছ, আমি তাতেই অনেক খুশি। এখন চলো, আমি তোমাকে রাগাবো না। ঠিক আছে, এই বাড়ির সম্মানের কথা ভেবেই আমি যেতে রাজি হলাম। এখন কি পরে যাব সেটা বল। রাসেলের কথা শুনে নীলা তো সেই খুশি, কেননা নীলা খুব করে ভেবেছিল রাসেল যেন এরকম কথাটাই বলে। তাই নীলা খুশি হয়ে একটা দৌড়ে ওর আগের রুমে চলে যায়। আর রাসেল অবাক হয়ে নীলার যাওয়ার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আমি কেমন বললাম যে ও এভাবে দৌড়ে চলে গেল? রাগ করলে
তো আর হেসে যেত না। রাসেলের ভাবনা শেষ না হতেই নীলা আবার চলে আসে, তবে নীলার হাতে কিছু একটা আছে যেটা দেখা যাচ্ছে না, কেননা নীলা পেছনে লুকিয়ে এনেছে। নীলা রাসেলের সামনে মাথাটা নিচের দিকে রেখে নরম সুরে বলে, আমি যদি একটা জিনিস তোমাকে দেই তাহলে কি তুমি সেই জিনিসটা নিবে? দেখি কি এনেছিস, যদি নেওয়ার মতো হয় তাহলে নেব। এত কথা না বলে তাড়াতাড়ি দেখায় কি এনেছিস। নীলা খুশি মনে পেছন থেকে হাতটা বের করে পাঞ্জাবির প্যাকেটটা রাসেলের হাতে দেয়। রাসেল তো নীলার এমন কাণ্ড দেখে পুরাই অবাক। কি আছে এটার ভেতরে? তুমি খুলে দেখো। তবে হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। রাসেলের কিছু না বলে অনেকটা কৌতূহল নিয়ে প্যাকেটটা খোলে। অবাক হয়ে পাঞ্জাবিটার দিকেই তাকিয়েছে, কেননা পাঞ্জাবিটা এতটাই সুন্দর আর যেন নীলার পরনে থাকা শাড়িটার সাথে ম্যাচিং করে আনা। তুমি এটা পরো না, আমার খুব ভালো লাগবে। আমি তোমার জন্য কিনেছিলাম, তবে দেওয়ার সাহস হয়নি। নীলের কথা শুনে রাসেল অনেকটাই রাগ হয়ে নীলাকে বলে, যেটা শুনে নীলা কাঁদো কাঁদো মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুই ভাবলি কি করে আমি তোর মতো এত বাজে পছন্দের একটা জিনিস পরবো? হ্যাঁ, তো এটা আমি দরকার হলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো, তবুও পরবো না। নীলা রাসেলের কথা জবাবে কিছুই বলতে না পেরে রুম থেকে বের হয়ে যায়। এদিকে রাসেল ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি নিয়ে সুন্দর করে পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিচে চলে আসে। নীলা সোফার নিচের দিকে মাথা দিয়ে তাকিয়ে আছে। রাসেল যে ওর সামনে দাঁড়িয়ে সেটা খেয়ালই করেনি এখনো। নীলা, যদি না যাস সেটা বল, আমি সবকিছু খুলে রাখবো। আমি এমনিতেই খুব গরম লাগতেছে। চলো। নীলা রাসেলের কথাটা শুনে উপরে পুরা কথাটা বলতে পারে না, কেননা নীলা খুশি হয়ে রাসেলকেই যেন উপর থেকে নিচ পর্যন্ত দেখতেই ব্যস্ত। নীলার মনে যেন খুশির কোনো কমতি নেই এখন। মনে হয় মেঘ ভেঙে সূর্যমামা আলো দিয়েছে পৃথিবীর বুকে। তেমনি নীলার অন্ধকার কেটে থাকা মুখটা জ্যোৎস্নার আলোতে ছকছক করার মতো উজ্জ্বল হয়ে যায়। এবার তাকিয়ে না থেকে তাড়াতাড়ি চল, নাহলে আমার মাহিরা খুব রাগ করবে কিন্তু। চলো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপহারটা পড়ার জন্য। রাসেল নীলার কথা জবাবে কিছুই বলে না দেখে নীলার সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। রাসেল ড্রাইভ করছে আর নীলা ওর পাশে বসে আছে। রাসেলের খুব করে ইচ্ছে করছে নীলার মুখের উপরে বাতাসে ভেসে আসা চুলগুলো সরিয়ে দিতে। কোনো একটা বাধার কারণে রাসেল মনের ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করে ফেলে। দেখতে দেখতে ওরা একটা রেস্টুরেন্টে চলে আসে। রাসেল গাড়ি পার করে গাড়ি থেকে নেমে নীলার দিকে তাকিয়ে দেখে নীলা যেন কোনো একটা ধ্যানে মগ্ন হয়ে আছে। রাসেলের সামনে হাতে তুড়ি বাজিয়ে বলে, এই যে মহারানী, কোন দেশে হারিয়ে গেলি? হ্যাঁ, আমরা এসে গেছি, তুই কি দেখছিস না? নাম গাড়ি থেকে। রাসেলের এমন কথা শুনে নীলার ধ্যানটা ভেঙে যায়। নীলা আমতা আমতা করে বলতে থাকে, না 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 না, মানে হলো গিয়ে আমি একটা। থাক, আর বলতে হবে না, এখন চল। দেখ তোর বান্ধবীরা মনে হয় সবাই এসে বসে বসে আমার উপরে রাগে ফুলতেছে। চলো। ওরা তারপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে লাস্টে রাখা টেবিলে দেখে মাহি সবাইকে নিয়ে বসে আছে। মাহি ওদেরকে দেখেই বলে, হাই দুলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা শালিকারা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ দুলা ভাই, আমরা অনেক ভালো আছি। আর নীলা, তুই এত লেট করে আসলি কেন? ক্ষুদায় আমার পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করতেছে মনে হয়। আসলে একটু লেট হলো আসার জন্য। তা তোরা যে যেটা খাবি সেটা অর্ডার দে। আর জানু, তুমি আমার আর তোমার জন্য অর্ডার দাও। রাসেল নীলার কথাতে রাগ করলেও সেটা প্রকাশ না করে একটা নম্র সুরে বলে, আমি কি অর্ডার করবো বলো? তার চেয়ে বরং তুমি আমার আর তোমার জন্য তোমার পছন্দের মতো খাবার অর্ডার করো। ঠিক আছে, আমি অর্ডার করতেছি। এই ওয়েটার মামা, এইদিকে আসেন তো, আমাদের অর্ডারগুলো নিয়ে যান। ওইটার নীলার কথা শুনতে পেরে তাড়াতাড়ি চলে আসে, কেননা নীলাকে এখানকার সবাই চেনে। ওরা এখানে প্রায় দিন খাবার খেতে আসে তার জন্য। সবাই সবার মতো করে খাবার অর্ডার করে খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। কি শালিকারা, তোমরা আর কি কিছুই খাইবা না নাকি সেটা বলো। মনের মাঝে আবার কোনো কথা লুকিয়ে রেখো না কিন্তু। দুলা ভাই, আমরা তেমন কিছু খাইতে চাই না, তবে আপনি যদি আমাদের একটু ফুচকা খাওয়াতেন তাহলে মনটা ভরে উঠতো। সাপ চুন্নিরা, অন্যের টাকা খেতে খুব মজা লাগে তাই না? আচ্ছা চলো, তোমাদের ফুচকা খাইয়ে আনি। দুলা ভাই, আপনি অনেক ভালো। আপনার মতো মানুষ হয় না, আর একটাও পাবো না কোথাও। পাম একটু কম করে দাও, আবার কখন না জানি ফেটে যাই। তারপর ওরা সবাই একটা ফুচকার দোকানে চলে আসে।
সবাই সেইভাবে ফুচকা খাচ্ছে আর রাসেল শুধু সবার খাওয়া দেখছে। নীলা রাসেলকে খাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু রাসেল খায়নি। সবার খাওয়া শেষ হলে রাসেল বিল পরিশোধ করে বাড়ির দিকে নীলাকে নিয়ে রওনা দেয়। এদিকে রাস্তার মাঝে আচ্ছা, তুই ওদের সামনে খাবারের অর্ডার কি জন্য আমাকে করতে বললি? তোর কি মুখ নাই অর্ডার করার জন্য? তোর ভাগ্য ভালো দেখেই আমি কিছু বলিনি, নাহলে তোর সাথে কি ঘটতো আল্লাহই ভালো জানে। সরি, আসলে আমি ওখানে অমন করে বলেছি কারণ ওরা যেন বোঝে তোমার আমার মাঝে অনেক ভালোবাসা আছে। আমি তো চাইনি তুমি কারোর কাছে ছোট হয়ে যাও। আমি আমার মতো থাকতে চাই। আমাকে নিয়ে তোকে এত ভাবতে বলেছে কে? হ্যাঁ, তুই জানিস না আমি কতটা বদরাগী ছেলে? হুম, জানি তো, তার জন্যই তো তোমাকে আমি এত বেশি ভালোবাসি। তোমার ওই রাগটাকেই যে আমার খুব বেশি ভালো লাগে, তাকে নিয়ে ভাবতেই যে আমার দিন কেটে যায়। হয়েছে, আর বলতে হবে না, এখন একদম চুপচাপ থাক বলে দিলাম। তারপর নীলা কোনো কথা বলল না। এভাবে রাসেলের অবহেলা নীলার ভালোবাসার মাঝে দিয়ে পার হয়ে যায় একটি বছর। এখন রাসেল একটু একটু করে নীলার ভাবতে শুরু করেছে, তবুও সেটা প্রকাশ নয়। সবাই যেন এদের ভালোবাসা সকল কিছু দেখার জন্যই অধিক আগ্রহ নিয়ে বসে আছে। একদিন রাতে রাসেল গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। এদিকে নীলা বারান্দায় গিয়ে কার সাথে যেন সেই রকম হেসে হেসে কথা বলতেছিল, যেটা রাসেলের ঘুম ভাঙতেই শুনতে পায়। রাসেল কিছু বলে না, কেননা রাসেলও চায় ওকে নিয়ে ভাবার আগেই যেন ওকে ভুলে যেতে পারে। রাসেল আবারও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে যায়। এখনো নীলা রাসেলের সাথে আগের মতো ভাব জমাতে আসে না। রাসেলও সেটা নিয়ে ভাবে না। রাসেল অফিসে গিয়ে মাত্র বসেছে, অমনি হাতে থাকা আইফোন কল লিস্টে দেখতে পায় মৌরি নামটাই ভেসে আছে। রাসেল এক বস্তা খুশি নিয়ে সেই নাম্বারে কল দিতেই মৌরি ঠাস করে রিসিভ করে। হ্যালো বাবু, কেমন আছো? আর আজকে এতদিন পরে কল দিলা? সেই কবে কল দিছিলা? আমার তো মনেই পড়ে না। কি করব বলো, আমি তো তোমার সাথে কথা বলতেই চাই কিন্তু পারি না তো বলো। এখন সব সময় আমার সাথে কেউ না কেউ থাকে, দূর। আচ্ছা, এটা ব্যাপার না, আমি তোমাকে অনেক ভালোবাসি জান। চলো না আমরা বিয়ে করে নেই। বিয়ে তো করবই, তার আগে জান, আমার একটা কথা বলার ছিল তোমাকে। তুমি যদি আমার কথাটা একটু শুনতে। হ্যাঁ বলো, তোমার কথা শুনবো না এটা কি করে হয়, তাই না? আসলে কি করেছে বলি তোমাকে কথাটা, মানে আমার তো বলতেই কেমন কেমন লাগছে। আরে এমন লজ্জা না পেয়ে চট করে বলে ফেলো তো, সেই কখন থেকে আমতা আমতা করেই যাচ্ছ। আসলে আমার না আজকে 5 লাখ টাকা লাগবে কলেজে দিতে, আর কিছু শপিংও করার জন্য। বাবাকে বললাম, বাবা দিল না। এখন তুমি আমার শেষ ভরসা, তুমি যদি না দাও তাহলে আমার শেষ ভরসাটাও হারিয়ে যাবে। মৌরির কথা শুনে রাসেল ঠোঁটের কোণে হাসি এনেও হাসলো না, কেননা রাসেল একদিনে নিজের চোখেই দেখেছে মৌরি একটা ছেলের সাথে গভীর প্রেমলীলায় মেতে আছে। দেবো, আমার টাকা মানেই তো তোমার টাকা, তাই না? আচ্ছা, তোমার টাকা কখন লাগবে সেটা বলো জান। ইয়াহু, কি মজা! জান, তোমাকে কি যে কি বলে ধন্যবাদ দেবো তার ভাষা আমার কাছে নেই। আমার এক্ষুনি টাকাটার দরকার। আচ্ছা, তুমি এই রেস্টুরেন্টে আসো, আমি টাকা নিয়ে আসতেছি। রেস্টুরেন্টে যেতে হবে কেন? তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেই তো হয়ে গেল, তাই না? সেটা ঠিক বলেছো। তাহলে তোমার চাঁদ মুখটা যে আমার দেখা হবে না, আর তুমি রেস্টুরেন্টে আসলে দেখা হলো আর কথা হবে, কত ভালো, তাই না? আচ্ছা আসো, আমি এক্ষুনি আসছি। একদম দেরি করবে না কিন্তু, টাকাটা নিয়েই জমা দিতে হবে কলেজে। আচ্ছা বাবু, আসো, তুই খালি আয়, তারপর আমি বোঝাচ্ছি তোকে আমি কি জিনিস। রাসেল অফিস থেকে একটা ব্রিকেস নিয়ে সেই রেস্টুরেন্টে চলে আসে। রাসেল রেস্টুরেন্টে ঢুকেই দেখে মৌরি আগে থেকেই খুব খুশি মনে বসে আছে। রাসেলকে দেখা মাত্রই মৌরি এসে জড়িয়ে ধরে। হাই সোনা, তোমার আসতে এতটা দেরি হলো কেন? রাস্তায় জ্যাম থাকার কারণে আরো দেরি হতো, আর এতগুলো টাকা নিয়ে আসা একটু তো সমস্যা, তাই না? তা পেমেন্ট টানে তাড়াতাড়ি আসতেই পড়েছি। আচ্ছা ঠিক আছে, সেইটা কোনো ব্যাপার না। এখন টাকাগুলো দাও, আমি আবার এক্ষুনি কলেজে যাব। আরে যাবে তো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এখন তোমার সাথে কতদিন পরে দেখা, একটু কিন্তু খেতে খেতে প্রেমের কথা বলি। আচ্ছা বাবু, ঠিক আছে, চলো বসে কিছু খাওয়া যাক। আসলেই তোমার সাথে বসে অনেক দিন হলোই কিছু খাওয়া হয় না। তারপর রাসেল আর মৌরি একটা টেবিলে বসে ইচ্ছে মতো দামি দামি খাবার খেয়ে নেয়। ওইটার এসে বিল দেখেই তো অবাক, কেননা বিল এসেছে 15,000 টাকা। রাসেলের মনে খুশি,
এই বিল মৌরিকে দিয়ে দেওয়াবে। আর এদিকে মৌরির কোনো চিন্তাই নেই, রাসেল তো বিল দেওয়ার জন্যই আছে। আচ্ছা বাবু, অনেক সময় তো হলো, থাকলাম, এখন টাকাটা দাও, আমি চলে যাই। অবশ্যই যান, এই নাও টাকাটা, তোমার জন্য এই বেড কেসে করে এনেছি। শোনা, তুমি কত ভালো। মৌরি টাকাটা পেয়ে খুশি হয়ে রাসেলের গালে একটা কিস করে চলে যেতে নিবে, ঠিক তখনই রাসেল বলে, আরে বেবি, টাকাগুলো একটু দেখে নাও, পরে যদি ঝামেলা হয়। জানো, ঠিক বলেছো। মৌরি কথাটা বলি ব্রিকেসটা খুলে তো অবাক, আর এদিকে রাসেল শুধু মিটিমিটি হাসতেছে, কেননা ব্রিকেসে টাকা পরিবর্তে আছে কয়েকটা ফটো, যেটা সেদিন মৌরি আর ওই ছেলের সাথে তুলেছিল রাসেল লুকিয়ে। কি ম্যাডাম, টাকাগুলো ঠিক আছে তো, নাকি নোটে কোনো ভেজাল আছে? তুমি তুমি এগুলা কোত্থেকে পেলে? আর এমনটা কেন করলে? আমি না তোমাকে অনেক ভালোবাসি। রাসেল মৌরির মুখে ভালোবাসি কথাটা শুনি নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে মৌরির গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে রেস্টুরেন্টে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তোর কি মনে হয় আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে যখন ইচ্ছা শুধু টাকা নিবি? খুব সুন্দর পরিকল্পনা তোর। আরে তোর কয়টা মানুষ লাগে, হ্যাঁ? আমার কি নাই যে তোর অন্য ছেলের সাথে প্রেম করতে হলো? বেশির কি দেখেছিস, হ্যাঁ? অন্য ছেলের সাথে দেশের বাইরে গিয়ে নিজের দেহের স্বাদ মিটিয়ে এসে আবার আমার কাছে বলতে আসোস জানু টাকার দরকার। তোর তো মেয়েদের কারণেই না আজকের সমাজটা ভালো, মেয়েরা ছেলেদের চোখে খারাপ। এরপর যদি আমার চোখের সামনে তোর মুখটা পড়ে, তাহলে তোকে আমি খুন করে ফেলবো বলে দিলাম। এখন বিল দিয়ে বিদায় হ। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায়, আর এদিকে মৌরি সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে, সবাই যেন দেখতেই ব্যস্ত। মৌরি নিজের ব্যাগ থেকে অনেক কষ্টের পরে কত বলফ্রেন্ডের থেকে জমানো টাকা বের করে ওয়েটারকে দেয়। মৌরির মনে হচ্ছে ও যেন ওর কলিজা ছিঁড়ে কারো হাতে তুলে দিচ্ছে। আসলে এমনই কয়েকটা মেয়ে আছে বলেই আজকে ভালো মেয়েরা সমাজে মূল্য পায় না, ছেলেদের নজর হয়ে আছে সব মেয়েরাই এরকমই, সবাই শুধু প্রেমের নামে ছলনা করে। এদিকে রাসেল কষ্টের মনে বাসায় চলে আসে, আর বাসায় এসেই দেখে নীলা আজকেও বারান্দায় দাঁড়িয়ে খুব মনের আনন্দে কারোর সাথে হেসে হেসে কথা বলতেছে, যেটা রাসেলকে আরো বেশি কষ্ট দেয়। নীলা রাসেলকে দেখতে পেয়ে তাড়াতাড়ি কলটা কেটে দেয়। তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি? তোমাকে কেমন জানি দেখাচ্ছে। আমার মন খারাপ থাকুক আর যাই থাকুক, সেটা দেখার প্রয়োজন তোর আছে বলে আমি মনে করি না। সর আমার সামনে থেকে। কেন এমন করছো শুনি? আমি তোমার সাথে কি এমন করেছি বলো? রাসেল কিছু না বলে বাইরে থেকে আসার সময় সাথে করে আনা সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট যেই না ঠোঁটে নিবে, অমনি নীলা সিগারেটটা হাতে নিয়ে বলে, তুমি কেন এমন করছো? হ্যাঁ, তুমি তো কোনোদিন এইসব খেতে না। রাসেল প্রচন্ড রাগে নীলার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, খাইনি তো কি হয়েছে, এই যে দেখ আজকে থেকে আমি খাচ্ছি। তোদের কষ্টগুলো না আমার আর সহ্য হচ্ছে না। রাসেল কথাটা বলেই সিগারেটে আগুন ধরিয়ে প্রথম টান দিতেই কাশতে থাকে, কেননা প্রথম কেউ সিগারেট খেলে এমনটাই হয় বলে আমি জানি। দেখো, এইসব খেও না, এইসব খেলে শরীর অনেক খারাপ হয়। তুমি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ বলো? তুই আমার চোখের সামনে থেকে সর বললাম। আমি আজকে থেকে মদ গাঁজা আরো যা আছে সব খামো। তোর কোনো সমস্যা? তুই তোর আশিকের সাথে কথা বল, যা। রাসেল কথাটা বলেই বাইরে চলে যায়, আর এদিকে নীলা চোখের পানি জমতে শুরু করেছে রাসেলের বলা শেষ কথাটা শুনে, তবুও নিজেকে শক্ত করে এদিকে। মৌরি, তুমি না বললে তোমার কাছে 5 লাখ টাকা আসবে? কই, আমি তো তোমার কাছে কোনো টাকাই দেখলাম না। টাকা আসার কথা ছিল তো, কিন্তু কোনো একটা কারণে আসেনি। আচ্ছা জান, তুমি থাকো, আমি এক্ষুনি বাসায় গেলাম, ভালো লাগছে না। না জান, পরে যাবে, হোটেল বুকিং করেছি, একটু মজা করে আসি, চলো। দেখো, এখন আমার ভালো লাগছে না, প্লিজ জোর করো না বললাম। মৌরির কথা শুনে নয়ন মনে মনে বলে, শালি, আমার সাথে তেজ দেখাস? তো তেজ তো আমি একটু একটু করে বের করব, তুই শুধু শেষ হতে থাকবি। তোর শরীরে থাকা সম্পূর্ণ মধ্যে আমি একটু একটু করে চুষে চুষে খাবো। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? নাকি আবার পাগল হয়ে গেলা? না, কি যে বলো না। আচ্ছা তুমি বাড়িতে যাও, তোমার কাছে তো এই সামান্য টাকা কিছুই না, আমি আবার বুকিং করব, তাহলেই হবে। এই তো আমার লক্ষ্মী বাবু। আচ্ছা থাকো, আমি গেলাম। মৌরি সেখান থেকে মনে মনে বকবক করতে করতে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত্রির ঘড়ির কাঁটা 12টা ছুঁই। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু নীলাই জেগে আছে, কেননা রাসেল এখনো বাইরে থেকে আসেনি, সেই যে গেছে। তারপরে কি ব্যাপার,
ও তো এত রাতে বাইরে থাকে না, তাহলে ওর কিছু হয়ে গেল না তো? না, আমি তো কিছুই ভাবতে পারছি না। নীলা এমন ভাবনার মাঝেই রাসেল বাড়িতে প্রবেশ করে। রাসেল হেলে দুলে আসতেছে, কেননা রাসেল মদ খেয়ে পুরাই মাতাল হয়ে আছে। নীলা যে রাসেলকে ধরতেই রাসেল একটা ধাক্কা দিয়ে নীলাকে ফেলে দেয়। তোর সাহস কি করে হয় আমাকে ধরার, হ্যাঁ? ডোন্ট টাচ মাই মাতাল হয়ে থাকা বডি। ও মারে, এ কি ইংরেজি মায়েরে! এ তো আমি অবাক হয়ে গেছি। তারপর নীলা উঠে দাঁড়ায়। রাসেল আবারও পড়ে যেতে নিলেই রাসেলকে ধরে রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। বাইরে আবহাওয়াটা খুবই খারাপ মনে হয়, বৃষ্টি আসবে। জানালা দিয়ে বাইরে হিমেল হাওয়া যেন শীতের পূর্বাভাস দিয়ে যাচ্ছে। নীলা যেই না রাসেলের গায়ের উপরে কাঁথা দিয়ে নিতে নেয়, রাসেল অমনি নেশার ঘরে নীলাকে চাপটে ধরে। রাসেল হাতের স্পর্শ পেয়ে নীলার শরীরে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। রাসেল ধীরে ধীরে নীলাকে ওর বাহু ধরে নিয়ে নেয়। কি করছো এসব তুমি? তুমি কিন্তু এখন মাতাল হয়ে আছো। থাকো, আমি তোমার জন্য লেবু শরবত নিয়ে আসি। নীলা কথাটা বলে রাসেলের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে রাসেল টান দিয়ে আরো কাছে নিয়ে নেশা ভরা চোখে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? তুমি তো আমার লেবুর শরবত, তুমি ছাড়া আমার এই নেশা কোনো কিছুতেই কাটবে না। রাসেল এসে বলছে আর নীলা শরীরে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। নীলার কেন জানি খুব করে ভালো লাগছে। আজ যেন রাসেলের স্পর্শগুলো নীলার মন ছুঁয়ে যাচ্ছে। নীলা আর বাধা না দিয়ে রাসেলের সাথে তাল মেলাতে থাকে। ধীরে ধীরে দুজনেই মগ্ন হয়ে পড়ে সুখের এক খেলায়। সকালে নীলা রাসেলের আগেই ঘুম ভেঙে উঠে গোসল করে এসে রাসেলের দিকে তাকিয়ে চুলের পানি যাচ্ছে। আজকে নীলার মনটা অনেক খুশি, মুখে নেই মনে হচ্ছে কষ্টের কোনো ছাপ। এদিকে রাসেলের চোখ খুলতেও খুব কষ্ট হচ্ছে, চোখটা ভারী ভারী লাগছে। তবুও খুব কষ্ট করে চোখ খুলে সামনে নীলাকে দেখি রাতে কিছু কথা মনে পড়তে থাকে। রাসেলের নিজের উপরেই যেন ঘৃণা হচ্ছে। আমি এটা কিভাবে করতে পারলাম? সি রাসেল, সি। তুই যাকে ভালোবাসিস না তার এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলি? রাসেল এসব ভাবছে আর এদিকে নীলা রাসেলকে ঘুম থেকে জেগে উঠতে দেখে নীলা খুশি মনে বলে, কি মহারাজ, আজকে আপনার ঘুমটা কেমন হলো? নীলার কথার জবাবে রাসেল কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। অনেকটা সময় নিয়ে শাওয়ার নেওয়ায় রাসেল। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে রাসেল বাইরে এসে দেখে নীলা রেডি হয়ে ওর জন্য দাঁড়িয়ে আছে। আম্মু নিচে যেতে বলেছে, চলো আমরা নিচে চলে যাই। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। চল যাই। তারপর ওরা দুজনেই নিচে চলে আসে। আজকে ওদের দুজনের রূপ যেন চাঁদের আলোর মতো ঝকঝক করছে। সবাই ওদের দিকেই যেন তাকিয়ে আছে। আজকে আমার কলিজার 2 টুকরোকে তো খুবই সুন্দর লাগতেছে। কি ব্যাপার মা, ঘটনা কি? শাশুড়ির কথা শুনে নীলা তো যেন লজ্জায় শেষ। এদিকে নীলার এমন লজ্জা পাওয়া দেখে রাসেল বলে, মা কি করছো এইসব? হ্যাঁ, খুব ক্ষুধা লেগেছে, আমাকে খাইতে দাও তাড়াতাড়ি। সে রাতে খাইছি মনেই পড়ে না। আচ্ছা তোরা বসে, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। তারপর মিসেস ফরিদা চৌধুরী কাজের লোকদের সাথে নিয়ে খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখে। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে আসে। রাসেল নীলার সাথে আজকে কেন জানি লজ্জায় কথাই বলতে পারতেছে না। নীলার সাথে কথা না বলেই অফিসে চলে যায়। বিকেলে অফিস থেকে আসার সময় রাসেল মেডিসিন স্টোর থেকে একটা পাতা পিল নিয়ে আসে। রুমে এসে দেখে নীলা বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার, তুই এভাবে শুয়ে আছিস কেন? হ্যাঁ, আসলে আমার একটু ভালো লাগছে না তো, তাই একটু শুয়ে আছি। রাসেল সাথে করে আনা পিলের পাতাটা নীলার হাতে দিয়ে বলে, নে এই ওষুধগুলো খেয়ে নে, তাহলে আর কোনো সমস্যা হবে না, তুই আগের মতোই স্বাভাবিক হয়ে যাবি। রাসেলের কথা শুনে নীলা যেন কিছুই বোঝে না, সবটাই যেন নীলার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই ওষুধ কেন খাবো আমি, সেটাই তো বুঝতেছি না। আরে কালকে রাতে তোর সাথে যা হয়েছে সেটা তো আর আমার নিজের ইচ্ছা হয়নি, আমি নেশার ঘোরে করে ফেলেছি। এখন এই ওষুধগুলো খেলে তোর পেটের বাচ্চাটা আর আমার হবে না। ছি, তুমি এমন একটা কথা বলতে পারলে? তুমি তো খারাপ কিছু করনি। আমি তো তোমার বিয়ে করা বউ, আর তাছাড়া তোমার বাচ্চা আমার পেটে আসবে, এটাই তো দুনিয়া নিয়ম। চুপ, একটা কথা বলবি না, তোকে আমি বউ হিসেবে মানতে পারো না, বুঝলি? দেখো, এমন করিও না। দেখ, তোর ভালোর জন্যই বলছি, এই ওষুধটা খেয়ে নিস। রাসেল কথাটা বলে সেখান থেকে
বাইরে ছাদে চলে আসে। এদিকে নীলার খুব করে কাঁদতে ইচ্ছে করতেছে। নীলা পিলের প্যাকেটটা ডয়ারে রেখে দিয়ে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এদিকে রাসেল আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবেই যাচ্ছে। ঠিক এমন সময় রাসেলের ফোনে রানার কল আসে। হ্যাঁ রানা বল, কি কারণে ফোন করছিস? রাসেল, কাম তো একটা হয়েছে। আমাদের 10 জন সৈন্যকে ওই শালা ডিজে ধরে নিয়ে গেছে। ওর দাবি, ওর মাল ফেরত না দিলে সবাইকে মেরে ফেলবে। কি বলিস তুই? এখন তাহলে কি করতে হবে সেটা বল। আমাদের হাতে বেশি সময়ও নেই, যা করার আজকে রাতেই করতে হবে, না হলে ডিজে সবাইকে সকাল হলেই মেরে ফেলবে। তুই কিছুই ভাবিস না, আমি আসি তো নাকি? তুই শুধু খবর নে ওরা আছে এখন কোথায়। আমার সব খবর নেওয়া হয়ে গেছে, কারণ আমি জানি তুই এটাই বলবি। আর হ্যাঁ, ওরা একটা জাহাজের উপরে আছে যেটা সমুদ্রের মাঝে আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি এখন আসতেছি। আর সব কিছু রেডি করে রাখ, আমরা রাতেই মিশনে যাবো। ওকে ঠিক আছে, তুই আয়। তারপর রাসেল কলটা কেটে দিয়ে সোজা রুমে এসে পোশাক পরিবর্তন করে রুম থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই। এভাবে এখন কোথায় যাচ্ছ তুমি? জাহান নামের চৌরাস্তায় যাচ্ছি, তুই যাবি নাকি আমার সাথে? নীলা কিছু বলার আগেই রাসেল রুম থেকে বেরিয়ে যায়। সোজা রানার কাছে এসে সবকিছু বুঝে নিয়ে ওরা দুজনেই বেরিয়ে পড়ে একটি স্পিরিট বোট নিয়ে। অনেকটা দূরে থেকে রাসেল দূরবীন দিয়ে দেখতে পায় ওদের লোককে বেঁধে রেখেছে এক এক করে। পুরো জাহাজ কম করে হলে 50 জনের বেশি লোক আছে, যারা বন্দুক নিয়ে পাহারায় দাঁড়িয়ে আছে। রানা, একটু সামনে গিয়ে আমি পানিতে ডুব দিয়ে ওই জাহাজের ফ্যান দিয়ে উপরে উঠবো, আর তুই এখান থেকে দূরবীন দিয়ে দেখ, আমাকে সব ইনফর্ম করবি। ঠিক আছে, তবে খুব সাবধানে, যা কিছু কিন্তু ঘটে যেতে পারে। ডিজে কিন্তু অনেক ভয়ঙ্কর একটা লোক। তুই এটা ভুলে যাস না, তোর বন্ধু ডিজের থেকেও ভয়ঙ্কর। রাসেল কথাটা বলেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। রাসেল ধীরে ধীরে জাহাজের কাছে চলে আসে আর রানা এটা সেটা বলে দিচ্ছে। রাসেল ফ্যান বেয়ে জাহাজে ওঠে, একটা একটা করে লুকিয়ে মারতে থাকে। এদিকে ডিজে ওদের সামনে দাঁড়িয়ে বলে, কি রে, তোদের জানের কি কোনো মূল্য নেই ওই নেভির বাহিনীর কাছে? তোদের বাঁচানোর জন্য কেউ এলো না, আফসোস। তোরা নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রকে রক্ষা করিস, আর তোদের রক্ষা কেউ করে না। ডিজের কথা শুনে সবাই হাসতে থাকে আর ওর দলের লোক বাহবা দিচ্ছে না দেখে ডিজে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় ও সবগুলা লোক নিয়ে শুয়ে আছে আর রাসেল ওদের উপরে চেয়ারে বসার মতো বসে আছে। রাসেলকে এত রাগি মুটে দেখে ডিজের তো প্যান্ট ঝিলে হবারই মতো অবস্থা। রে ডিজে, তোর তো মুখে এত সময় হাসির সাথে খই ফোটার কথা ফুটতেছিল, তাহলে এখন বন্ধ হয়ে গেল কেন? ওদেরকে কথা শোনা। দেখ অফিসার, আমি আমার মতো চলতে চাই, তুই সেখানে এসে কেন বাধা সৃষ্টি করিস? আমি বুঝি না, আমি তোর কি এমন ক্ষতি করেছি? তুই দেশের এত বড় ক্ষতি করার পরে বলছিস কি ক্ষতি করছিস? হ্যাঁ, তোকে তো মেরে হাওড় দিয়ে খাড়ো, আমার রাগ কমবে না। আমার সাথে শত্রুতা না করে চল, তুই ফিরে গিয়ে সুখে সংসার কর। চুপ কর মাদার বোর্ড, আর একটা কথা বলবি তো একটা হান্দাই দেবো। এখন ওদের সবাইকে বন্দরে যাওয়ার ব্যবস্থা কর। এই, তোমরা সবাই ওই স্পিড বোর্ড নিয়ে চলে যাও। আর রাসেল চল না, আমরা এক হয়ে কাজ করি। এই পথে অনেক টাকা রে, যেটা তুই সারা জীবন কামাই করেও পাবি না। আমি এত টাকা দিয়ে কি করবো রে বল, যেখানে মরার সময় আজরাইল কোনো ঘুষ নেবে না। তোকে একটা চান্স দিয়ে গেলাম ভালো হয়ে বেঁচে থাকার জন্য, কিন্তু পরের বার এমন করলে সোজা সেন্ড অফ মায়ের কোলে। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায়। রানা নিতে এসেছিল, তারপর ওরা সবাই বাসায় চলে যায়। রাসেলের হাত কেটে রক্ত পড়তেছে, সেটা যেন কোনো খেয়ালই নেই রাসেলের। রাসেল রুমে আসতেই নীলা দৌড়ে ওর কাছে এসে হাত ধরে বলে, এই, তোমার হাতে এমন করে কাটলো কেমনে? দেখো কেমন করে রক্ত বের হচ্ছে। নীলার কথা শুনে রাসেল ওর হাতের দিকে তাকিয়ে দেখে আসলেই হাত কেটে রক্ত পড়তেছে, মানে পুরো শার্টটাই যেন রক্তে লাল হয়ে আছে। তেমন কিছু না, একটা কাজে গিয়ে একটু লেগেছে মাত্র। একটু লেগেছে? তুমি জানো কত রক্ত পড়েছে? তুমি সবার জন্য ভাবো, শুধু নিজের জন্যই ভাবো না। রাসেল স্পষ্ট দেখতে পায় নীলা চোখে পানি। নীলা গিয়ে ফার্স্ট এইড বক্স এনে রাসেলের হাতে সুন্দর করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। রাসেল শুধু তাকিয়ে নীলার কাজটা করাটাই যেন দেখছে। ধন্যবাদ তোকে আমাকে এত কষ্ট করে সেবা করার জন্য। তোমার হতভাগী স্ত্রী হিসেবে এইটুকু করাটা আমার দায়িত্ব। এখন চুপ করে শুয়ে থাকো, আমি ভাত নিয়ে আসতেছি, আর সাথে ঔষধ।
রাসেল আর কিছু বলে না, চুপ করে শুয়ে রইল। রাসেল নীলার একটু একটু করে আদর যত্ন খুব করে যেন ভালো লাগতে শুরু করে, কিন্তু নিমেষে রাসেলের সেই খুশিটা আবারও অন্ধকারে হারিয়ে যায় যখন নীলার সেই ফোনের প্রেমালাপটা ওর কানে বেজে ওঠে। নীলা কিছু সময় পর খাবার নিয়ে আসে। সুন্দর করে প্লেটে সাজানো আছে মাংস ভুনা আর আলু ভাজি। রাসেল শুয়ে আছে অন্যদিকে মুখ করে, আর নীলা খাবারের লোকমা বানিয়ে রাসেলের মুখের সামনে ধরে। খেয়ে নাও প্লিজ, তোমার হাতের সমস্যা আমার বেশি হবে। তোর হাতে আমি ভাত খাবো, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, আমার হাতে কি কোথাও লেখা আছে যে খাবার খাওয়া যাবে না? চুপচাপ কথা না বলে খেয়ে নাও বলছি। তুমি আমার সাথে যত রাগ আছে দেখাইও, কোনো সমস্যা নেই, তবে না খেয়ে থাকা এটা আমি সহ্য করব না। তোমার শরীরটা নিয়ে তুমি যতটা ভাবো তার থেকেও বেশি ভাবি আমি, কেননা তোমার শরীরটার মাঝেই যে আমার বেঁচে থাকার অক্সিজেন খাবার মেলে। রাসেল কিছু বলছে না, নীলার বলা কথাগুলাই মুগ্ধ হয়ে শুনছে। এদিকে রাসেল মুখটা একটা হাঁ করলেই নীলা টপ করে রাসেল মুখে খাবারের লোকমাটা ভরে দিয়ে ফিক করে হেসে ওঠে। রাসেল শুধু নীলার মুক্তঝরা হাসিটের মাঝেই যেন নিজেকে বারবার হারিয়ে ফেলছে। এভাবেই খাবার পর্ব শেষ করে। দেখতে দেখতে পার হয়ে যায় 2টা মাস। এখন নীলার মাঝে একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করেছে, যেই রাসেল খেয়াল করেনি। একদিন খাবার টেবিলে বসে। মা, আগামীকাল আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে অফিসের কাজে। সেখানে আমাকে কম করে হলেও 6 মাস থাকতে হবে। কি বলিস, বৌমাকে রেখে তুই বাইরে 6 মাস থাকবি? তোর তো এখন বৌমার সাথে থাকার দরকার। ওর সাথে থাকতে আমার বই গেছে, থাকো তোমরা, আমি গেলাম। রাসেল রুমে এসে ব্যাগে প্রয়োজনীয় সবকিছু গোছাতে শুরু করে। এদিকে নীলা কথাটা শোনার পর থেকে যেন মন খারাপ করে বসে আছে। রাসেলের পেছনে দাঁড়িয়েছে চুপটি করে, তবুও কিছুই বলছে না। নীলার মুখ থেকে যেন কথা বলার ভাষাটাই হারিয়ে গেছে। রাসেলের নীলাকে দেখে কিছু বলে না, আবারও বিজি হয়ে পড়ে নিজের সবকিছু গুছিয়ে নিতে। সত্যি তুমি আমাকে রেখে বাহিরে যাচ্ছ? কেন, তখন যে আমি বললাম সেটা কি তোর কান দিয়ে মেমোরিতে পৌঁছায়নি? হ্যাঁ, শুনেছি, কিন্তু আমার না তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়। তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমাকে ছাড়া তোর থাকতে কষ্ট হবে কেন? তোর তো সময় কাটানোর মানুষ আছেই, মোবাইলে কথা বলিস। আমি কিছু বুঝি না মনে করছিস? হ্যাঁ, কি বলছো এসব? আমি আমার কোন পুরুষের সাথে কথা বলনি? হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমার এই মনে তুমি ছাড়া কোনো পুরুষের জায়গা হবে না। নীলে কথাটা বলি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে সোজা বাইরে চলে আসে। এদিকে রাসেল নীলার কথা না ভেবে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পরে নীলা রুমে এসে দেখে রাসেল ঘুমিয়ে গেছে। একটু শীতশীতায় নীলা পাতলা কম্বলটা রাসেলের গায়ে জড়িয়ে ওর অর্ধেক নিজের গায়ে জড়িয়ে ঘুমিয়ে যায়। সকালে রাসেল রেডি হচ্ছে। কিছু সময় পরে ওর ফ্লাইট। নীলা বাইরে কাজ করতেছে। এদিকে রাসেল তাই হাতে নিয়ে বারবার বাইরের দিকে তাকাচ্ছে, কিন্তু নীলা আসছে না দেখে যেই না এটা রাগের কারণে বিছানার দিকে ছুঁড়ে মারবে, অমনি নীলা চলে আসে। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে বাবার পায়ে একটু গরম পানি ছ্যাঁকা দিয়ে দিলাম তো, তার জন্য। হয়েছে, এখন তাড়াতাড়ি টাইটা বেঁধে দে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি ওখানে গিয়ে সাদা সাদা মেয়েকে পেয়ে আমাকে ভুলে যাবে? তোকে আমি ভালোই বাসলাম কবে যে তোকে ভুলতে হবে? আজও সব কথাবার্তা বলিস তুই। আচ্ছাই। রাসেল কথাটা বলেই নীলার সাথে একটা কথাও না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। নীলা পেছনে পেছনে যাচ্ছে, তবুও রাসেল একটাও কথা বলে না। রাসেল বাড়ির সবার থেকে বিদায় নিয়ে চলে যায়, শুধু নীলাকে মুখের কথাটাও বলে না। নীলা খুব করে কষ্ট হচ্ছে। আজ নিজের একটা ভুলের জন্য রাসেল ওর সাথে কথা পর্যন্ত বলে না ঠিক মতো। মারে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধারণ করে থাক। তাহলে সেদিন ঘটনা সে রাসেল মানতে পারছে না। মা, বলতে পারো আর কত ধৈর্য ধারণ করব? আমিও তো একটা মানুষ, তাই না? আমার তো সহ্যের একটা সীমা আছে। আজ 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, যেইভাবেই হোক না কেন, আর এখনো তোমার ছেলে আমাকে মেনে নিতে পারছে না। মাঝে মাঝে মনে হয় এই জীবন রেখে কি হবে, যেই জীবনে স্বামীর আদর ভালোবাসা কোনো স্বাদ নাই।
মারে, তোর কষ্ট যে আমি বুঝি না সেটা কিন্তু নয়। তোর কষ্ট আমরাও বুঝি, কিন্তু কিছুই যে করার নেই। রাসেল যে রাগী আর জেদি সেটা তোর অজানা নয়। ওর মনকে আপন করে নিতে তোকে অনেক কষ্ট করতে হবে, আমি জানি তুই সেটা পারবি। সেই আশাটা নিয়েই তো আজও মরার মতো বেঁচে আছি। আল্লাহ জানে আমার মনের আশাটা কবে পূরণ হবে। এইভাবে ওরা অনেক কথা বলে। এদিকে রাসেল বিমানে বসে আছে, পাশের সিটি বসে হাতের আঙ্গুল চিবোচ্ছে রানা। দেখে মনে হচ্ছে রানা অনেকটা চিন্তায় আছে, তাই রাসেল জিজ্ঞেস করে, রানা, আমি সেই তখন থেকে দেখছি তুই এমন করে নীরব হয়ে আছিস, এর কারণ কি আসলে শুনি? আসলে বন্ধু, তোকে তো বলাই হয়নি, আমি বাড়িতে গেলে বাবা মা মামা মামি জোর করে আমার সাথে মামাতো বোনের বিয়ে দিয়েছে। আমার বউটা খুব লক্ষ্মী, যেটা ওকে না পেলে আমি বুঝতামই না। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো ভালোই হয়েছে, তুইও বিয়ে করেই ফেললি। হ, করলাম তো। এই তো আজকে আসার সময় বউ আমাকে ছাড়তে চাইছিল না। চোখ ভর্তি জল নিয়ে যত দূর পর্যন্ত আমাকে দেখা যায় চাতক পাখির মতো তাকিয়েছিল। বউর যে একটা মায়া সেটা এখন বুঝতেছি। খুব বেশি ভালোবাসি রে বউটাকে। বাবা, মাত্র 20 দিনের বিয়ে, তাতেই বউয়ের প্রতি ভালোবাসা এত উতলাই উতলাই পড়তেছে। আর আমি 2 বছর হলো বিয়ে করে বউকে আপন করতে পারিনি। তোর তো শালা মন বলতে কিছুই নেই। এত সুন্দর বাবিটাকে কেন তুই দূরে রেখেছিস আল্লাহ জানে। এইভাবে ওরা কথা বলতে বলতে চলে আসে ওদের গন্তব্য অস্ট্রেলিয়ার সিডনি শহরে। ওদেরকে কিছু মানুষ এসে নিয়ে যায় আর থাকা সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। রাসেল নিজের মতো করে সবটা গুছিয়ে নেয়। কাজের চাপে কখন যে 3টা মাস পার হয়ে যায় সেই খেয়াল যেন করেইনি। একদিন রাসেল বাড়ির সবার সাথে কথা বলতেছে, আর নীলা কান পেতে রাসেলের কথা শুনছে। কেননা নীলার সাথে রাসেল কথা বলে না, কিন্তু নীলা সবসময় রাসেলের কথার মাঝেই নিজেকে হারাতে ইচ্ছে করে, কিন্তু পারে না। মা, তোমরা তো বলবাই আমি এখানে এসে তোমাদের ভুলে গেছি। আসলে এখানে কাজের চাপটা এত বেশি যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সেটা জানি, আমাদের সাথে কথা না বলতে পারলেও নীলার সাথে তো একটা কথা বলতেই পারিস। তোর জন্য মেয়েটা চিন্তা করতে করতে পুরো যেন শেষ। এত কথা আমি বলতে পারবো না, এখন রাখি, পরে কথা হবে। রাসেল কথাটা বলেই কলটা কেটে দেয়। কেননা রাসেল এখন আর আগের মতো একটু নীলাকে দেখতে পারে না। কারণ একদিন নীলার ফেসবুকে একটা ছেলের সাথে রিলেশনের স্ট্যাটাস দেখে রাসেলের মনে একটু একটু করে তৈরি হওয়া নীলার প্রতি ভালোবাসাটা ভেঙে গেছে। এইভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 6টি মাস। এখানে ওদের কাজ শেষ হওয়ায় ওরা সোজা বাড়িতে না জানিয়েই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয়। বিকেলে রাসেল বাড়িতে আসলেই দেখে সোফায় সবাই বসে আছে, শুধু নীলা ওর বাবা নেই। সবাই রাসেলকে তো দেখেই অবাক। বাবা, তুই আজকে আসবি? আমাদের তো একটুও জানালি না। তোমাদের সারপ্রাইজ দেবো ভেবেই জানাইনি। তা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস সেটাই বল। হ্যাঁ, আমিও ভালো আছি। তা মা, বাবাকে দেখছি না যে, বাবা কোথায় আছে? ও, রাসেল, তোকে তো বলাই হয়নি, তুই বাবা হতে চলেছিস। তোর বাবা নীলাকে নিয়ে হসপিটালে গিয়েছে, তোর শাশুড়ি যেতে বলেছে তাই। মায়ের মুখে এমন কথা শুনে রাসেলের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। কেননা ও তো দেশের বাইরে ছিল, তাহলে নীলার পেটে বাচ্চা কিভাবে থাকতে পারে? রাসেল কিছুই না বলে রুমে সেই ভাবনা নিয়েই যেন মগ্ন হয়ে আছে। কিছুতেই মিলাতে পারছে না হিসাব। কেননা ওর বাচ্চা তো হবেই না, সেদিন পিলে নিয়ে দিয়েছে। না, তাহলে কি নীলা অন্য কোনো ছেলের সাথেই নিজের পেট বাঁধিয়েছে আমার নামে চাপিয়ে দেওয়ার জন্য? এটাই সত্য। রাসেল এসব ভাবছে আর এর মাঝেই নীলা চলে আসে। নীলাকে দেখে অনেকটাই পরিবর্তন মনে হচ্ছে। নীলা রাসেলকে দেখে খুব খুশি হয়। কেমন আছো তুমি? তোমাকে না দেখে আমার প্রাণ পাখিটাই যেন হারিয়ে গিয়েছিল। চুপ, একটাও কথা বলবি না। তোর পেটে কার বাচ্চা যে তুই সবাইকে বলেছিস এই বাচ্চার বাবা আমি? রাসেলের কথা শুনে নীলা তো অবাক হয়ে যায়। কেননা এ কি বলছে এসব, তাই না? অবাক তো আমি সহ আপনারা হয়েছেন। আরে বেটা, যখন মনের আনন্দের T20 খেলছো তখন ভালো লাগছে, আর এখন যখন রান আউট হয়ে দলে হেরে গেছো তখন ভালো লাগে না? হ্যাঁ, আপনারা তো এই কাহিনী গল্পের শুরুতে শুনেছেন, তাই আর নতুন করে বললাম না, কেমন? তোর পেটে ওই অবৈধ বাচ্চা নিয়ে আমার বাড়িতে থাকতে পারবি না।
আমি অক্ষম নই যে অন্যের বাচ্চাকে নিজে বলে চালিয়ে নেব। রাসেলের কথা শুনে নীলা কেন জানি নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, ছি, তুমি এত খারাপ আমি কখনো ভাবতে পারিনি। যেই শিশুটা এখনো দুনিয়ার আলো দেখেনি আর তুমি তাকে পাপের ফসল বলছো। আরে যখন একদম তৈরি হয়ে থাকা জমিতে লাঙল চালিয়ে ফসলের বীজ ফেলে মজা নিলা, তখন মনে ছিল না এই বীজ থেকেই একদিন ফসল হবে? চুপ থাক, একটা কথা বলবি না। তোর পেটের সন্তানের দায়ভার আমার উপরে দেওয়ার জন্য খুব নাটক শিখে গেছিস দেখছি। কেন বিশ্বাস করতেছো না? আমার পেটে একটু একটু করে বেড়ে ওঠা সন্তানের বাবা তুমি। নীলার কথা শুনে রাসেল নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, দেখ নীলা, আমি জানি এই সন্তান কার। তুই অন্য ছেলের সাথে আমার অবর্তমানে পেট বাঁধিয়েছিস, এখন কেন সেই দায়ভার আমার উপরে চাঁদে দিচ্ছিস? হ্যাঁ, তোর প্রেম লীলার কথা আমি ভালো করেই জানি। আর শোন, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। তোকে আমি ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নতুন সংসার শুরু করব। রাসেল কথাটা বলে নীলার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ির সবাই ওদের কথা শুনতে পায়। আর এই সন্তান হবার ইতিহাসটা যখন নীলা ও শ্বশুর শাশুড়িকে বলেছিল, তাই এখন সেটাই কাজে লাগলো। মানে ওর মা রাসেলকে সবটাই খুলে বলে, যেটার কারণে রাসেলের নিজের প্রতি নিজের ঘৃণা হতে থাকে। রাসেল সিদ্ধান্ত নেয় 2 দিন পরে নীলার জন্মদিনেই ওর মনের কথা বলে আপন করে নেবে এবং এই কথাটা সবার সাথে শেয়ার করে। শুধু নীলা জানে না। রাসেল আবারও রুমে এসে দেখে নীলা বসে বসে কান্না করতেছে। রাসেল নীলার কান্না দেখে মনে মনে ভাবে, পাগলি, তোকে আর কান্না করতে দেবো না। যত পারিস এই 2 দিন কান্না করে নে, আমি তারপরেই তোর চোখের পানি আসতে দেবো না। তোকে এই বুকে আগলে রাখবো। রাসেল এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো খেয়াল নেই। এদিকে নীলার রাত যেন না ঘুমিয়ে কেটে যায়। কেঁদে কেঁদে চোখের নিচে যেন কালো হয়ে গেছে। পরের দিন সকালে রাসেল পুরো বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোক নিয়ে আসে। আর রাসেল বিকেলে নীলার পছন্দের কিছু লাল গোলাপ আর একটা নীল শাড়ির সাথে ম্যাচিং করা সব কিছু নিয়ে আসে। সাথে আনে একটা উকিলের কাছে থেকে আবেদন পেপার। রাসেল সব কিছু ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিয়ে বাইরে যায়। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, যেন নতুন করে কারো বিয়ে হবে। নীলের মনে কোনো আনন্দ নেই। নীলে এসব আর নিতে পারছে না, তাই রুমে এসে ওয়ার্ড্রোবটা খুলতেই দেখতে পায় রাসেলের রাখা সেই জিনিসগুলো। নীলার চোখ থেকে নিজের অজান্তেই 2 ফোঁটা পানি গাল বেয়ে পড়ে। নীলা মনে মনে সিদ্ধান্ত নেয় কখনই ডিভোর্স লেটারে সাইন করতে পারবে না, তাই এই বাড়ি চিরতরে রাসেলের জীবন থেকে হারিয়ে যাবে। নীলা কাঁদো কাঁদো মুখ আর চোখের কোণে জমে থাকা পানি নিয়ে একটা চিঠি লিখে রাখে। দেখতে দেখতে রাত হয়ে যায়। সবাই মিলে খাবার খাচ্ছে। আজকেই নীলার জীবনে এই বাড়ির খাওয়া শেষ। খুব করে নীলা সবাইকে দেখছে। রাসেলকে দেখেও যেন ওর মন ভরছে না। খাওয়া শেষ হলে সবাই যার যার মতো রুমে চলে আসে। এদিকে রাসেল মনের আনন্দে ঘুমিয়ে যায়। পরে নীলা এসে না ঘুমিয়ে রাতটা পার করে বাড়ির সবাইকে ঘুম থেকে ওঠার আগেই কালকের লেখা সেই চিঠিটা রাসেলের পাশে রেখে মন ভরে রাসেলকে দেখে। আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ডিভোর্স দিতে পারবো না বলেই এই রাতের আঁধারে চলে যাচ্ছি। খুব ভালো থেকো নতুন কোনো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে নিয়ে। নীলার একটা ফোঁটা চোখের পানি রাসেলের হাতের উপরে পড়তেই রাসেল নড়ে ওঠে। আর নীলা তাড়াতাড়ি সেখান থেকে বাইরে চলে আসে। কোথায় যাবে কিছুই জানে না, সামনের দিকে হাঁটতে থাকে। এতটাই কুয়াশা পড়েছে যার জন্য সামনের কিছুই দেখা যায় না। সামনে থেকে আসা একটা ট্রাকের সাথে বাড়ি খেয়ে নীলা রাস্তার পাশে গিয়ে ছিটকে পড়ে। কেউ দেখছে না নীলাকে। ছটপট করছে নীলার দেহটি। এই বুঝি প্রাণ পাখিটা বের হয়ে যাবে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা লোক নীলাকে এইভাবে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে ভর্তি করে। রোগীর অবস্থা এতটাই জটিল যে ডাক্তাররা চিকিৎসা করাতে ভয় পাচ্ছে। তাই হাসপাতালের বোর্ড সিদ্ধান্ত নেয় এই শহরের বড় ডাক্তার রহিমা ও ফরিদা চৌধুরীকে ডেকে পাঠাবে। এদিকে রাসেল ঘুম থেকে উঠিয়ে দেখে নীলা ওর পাশে নেই। রাসেল চোখ থেকে যেন ঘুম হারিয়ে যায়। কি ব্যাপার, নীলা কোথায় গেল এত সকালে? না, ওয়াশরুমেও তো দেখি নাই। দেখি নিচে আছে কিনা। রাসেল চিন্তিত মনে নিচে এসে দেখে নীলা কোথাও নেই। এমনকি বাড়ির সবাই মিলে পুরো বাড়ির সব আত্মীয়দের বাড়ির খবর নিয়ে দেখে নীলা কোথাও নেই। রাসেল সন্দেহ করে ডিজে হয়তো কিছু করেছে।
কিন্তু রাসেল ডিজের সাথে কথা বলে দেখে না ডিজে এখন ভালো হয়ে গেছে, মৃত্যুর হাত থেকে বেঁচে। কি ব্যাপার রাসেল, নীলা কোথায় গেল? আমি তো কিছুই বুঝতেছি না। আমিও তো সেটাই ভাবছি, রাতে তো ঘুমিয়েছিল, সকালে কোথায় উদয় হয়ে গেল। আমি তো ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিলাম, রাগ করে আবার কোথাও গেল না কি? রাসেল, তোর কারণে আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না, মনে রাখিস। ফরিদা, কথা পরেও বলা যাবে, এখন চল তাড়াতাড়ি হাসপাতালে। একটা মেয়ের জীবন বাঁচা মরার সাথে লড়াই করছে, আমরা ছাড়া নাকি কিছুই করতে পারছে না কেউ। চল তাড়াতাড়ি। ফরিদা চৌধুরী কথাটা বলেই রহিমা বেগমের সাথে হাসপাতালের দিকে চলে যায়। এদিকে রাসেলের বাবা, তার নীলার বাবা 1 সপ্তাহের জন্য দেশের বাইরে গেছে। রাসেল চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে রুমে এসে দেখে বালিশের কাছে একটা কাগজে মোড়ানো চিঠি রাখা। রাসেল তাড়াতাড়ি গিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করে। প্রিয় জামাই, প্রথমেই আমাকে ক্ষমা করে দিও। তোমার আনা সে ডিভোর্স লেটারে সাইন করতে পারবো না বলেই এভাবে রাতের অন্ধকারে চলে আসলাম। খুব বেশি ভালোবাসি তো তাই। আর সেই দিন তুমি যে আমাকে ফোনে কথা বলতে দেখেছিলে, সেটা মাহি আর ওর বয়ফ্রেন্ডের ঝগড়া হয়েছিল, সেটাই ঠিক করে দিচ্ছিলাম। আর রিলেশনশিপটা দেখে এত অবাক হলে একটাবার ভেবে দেখলেই তো পারতে। স্টোরি রাইটার রাসেল ফেসবুক আইডিটা আসলে তোমার না ভেবে ধরেই নিলে আমি অন্য কারোর সাথে প্রেম লীলায় লিপ্ত। আর একটা সত্যি কথা কি জানো, সেই দিন তোমার দেওয়া ঔষধের পাতায় আমি ফেলে দিয়েছিলাম, খাইনি। কি করব বলো, আমার যে বাচ্চার আম্মু হওয়ার খুব ইচ্ছে ছিল, তাই সুযোগ পেয়ে আর নষ্ট করিনি। ক্ষমা করে দিও। আর নতুন কাউকে নিয়ে তোমার সুন্দর জীবনটাকে সাজিয়ে নিও। ভালো থেকো। আর লিখতে পারছি না। হিতি, তোমার অযোগ্য বউ। আরে পাগলি, তুই একটাবার জন্য কাগজটা খুলে দেখলেই তো পারতি কি ছিল ওটা। কেন এত একটু অপেক্ষা করতে চলে গেলি? আমি যে তোকে অনেক ভালোবাসি। আমি পাগল? আমি কি এমনি এমনি বলি? হারিয়ে গেলে তোর মতো সবাই বলে, কিন্তু থাকলে কেউ মূল্য দিতে চায় না। এদিকে ফরিদা চৌধুরী সবার সাথে কথা বলে রোগীর সবকিছু দেখে। জিনা রোগীর মুখের দিকে তাকাইছে, অমনি মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। কেননা রোগী আর কেউ না, নীলা। ফরিদা চৌধুরী এমন দেখে নীলার মাও ভেঙে পড়ে। না, এটা হতে পারে না নীলা, তুই এমন করতে পারিস না। ফরিদা, এটা কি হলো? আমার মেয়ে এমনটা কেন করলো? এমন তো হবার কথা ছিল না। এভাবে অনেক কান্না করে সেই মানুষের থেকে নীলা দুর্ঘটনা জানতে পারে। এদিকে রাসেলকে খবর দিলেই রাসেল হন্য হয়ে হাসপাতালে চলে আসে, সাথে ওর সব বান্ধবীরাও চলে আসে। দুলা ভাই, এখন কি অবস্থা? জানি না আমি ওর কি অবস্থা, আমি বুঝতে পারছি না ও এমনটা কেন করলো। ভাইয়া আপনাকে সত্যি পাগলিটা খুব বেশি ভালোবাসতো, তাই কারোর সাথে সহ্য করতে পারতো না। আমি ওর ভালোবাসা বুঝেও মূল্য দিতে পারিনি, তাহলে এটা আসলে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। জানেন ভাইয়া, সেদিন আপনি ওই মেয়েটাকে রেস্টুরেন্টে সবার সামনে অপমান করেছিলেন। নীলা আর আমি সেখানেই ছিলাম। নীলা খুব খুশি হয়েছিল আপনি ভুলটা বুঝতেছেন বলে। রাসেল কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওর মা অপারেশন রুম থেকে বেরিয়ে এসে রাসেলের সামনে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। রাসেল ওর মায়ের এমন রাগ দেখে তাকাতেও পারছে না, আর কিছু বলতেও পারছে না। আন্টি, নীলার এখন কি অবস্থা বলেন না। নীলার কি অবস্থা? এই, ওকে জিজ্ঞাসা করো। মেয়েটাকে ওকে ভালোবাসে নিজের সবকিছু শেষ করেছে, তবুও ওর মন একটুও মায়া হয়নি। রাসেল, এখন তুই অনেক খুশি তাই না? তোকে আর কেউ বিরক্ত করবে না, ভালোবাসি বলবে না। মার মুখে এমন কথা শুনে রাসেল তো অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। এদিকে মাহি আবারও ফরিদা চৌধুরীকে জিজ্ঞেস করে, আন্টি কি বলছেন এইসব? তাহলে নীলার অবস্থা খারাপ মানে? ওর যদি 24 ঘন্টা মাঝে জ্ঞান ফিরে না আসে তাহলে ওকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। না, আমার নীলার এটা কোনোভাবেই হতে পারে না। নীলা আমাকে একা রেখে কোথাও যেতে পারে না। কেন হতে পারে না? হ্যাঁ, তুই তো একটা চাইলি নীলা যেন তোর জীবন থেকে চিরতরে সরে যাক। এখন তো তোর খুশি হওয়ার কথা।
মা, বলো না নীলার এখন কি অবস্থা? আমার যে খুব করে ওর ওই মায়াবী মুখটা দেখতে ইচ্ছে করছে। যখন পাশে ছিল তখন তো ফিরিয়ে তাকাসনি। একটু ভালোবাসা পাওয়ার জন্য সবসময় তোর পিছনে পাগলের মতন ছুটেছে, তবুও তুই বুঝিসনি। মানছি আমি ওকে অনেকভাবে এড়িয়ে চলেছি, তবে এখন আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি কিছুই কল্পনাও করতে পারি না। ফরিদা চৌধুরী কিছু বলতে যাবে তার আগে রহিমা চৌধুরী বেরিয়ে এসে বলে, জামাই বাবাজি, এমন করে কান্না করতে হবে না। নীলার কিছুই হয়নি, কেননা ও তোমাকে একা রেখে কোথাও যাবে না। তাই তো তোমাকে জাগানোর জন্য নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। রাসেলের শাশুড়ির কথা শুনে ওর মায়ের দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেটা দেখে ওর মা বলে, তুই আমার মেয়েটাকে কতটা ভালোবাসিস সেটাই দেখলাম। যা, নীলা এখন সুস্থ আছে, কথা বলে আয়। মা, আর একটু হলে মনে হয় আমাকে হাসপাতালে ভর্তি করতে হতো। তুমি যেভাবে বললে, তোমাকে তো সিনেমায় অভিনয় করতে দিতে হবে। কি সুন্দর অভিনয় করতে পারো। পাগল একটা। আচ্ছা যা, নীলা তোর উপরে রাগে ফুলে আছে, যখন তখন ফুটে যেতে পারে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আর বাবা আর শ্বশুরকে আমি খবর দিচ্ছি আসতেছে। তারপর রাসেল দৌড়ে নীলার কেবিনে চলে আসে। নীলা রাসেলকে দেখেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। রাসেল এসে নীলার পাশে বসে নীলার পেটে মাথা রেখে শুয়ে বলে, মামুনি, তোমার আম্মু মনে হয় তোমার আব্বুর উপরে খুব রাগ করছে, তাই না? রাসেলের এমন কাণ্ড দেখে নীলা ফিক করে হেসে দেয়, কেননা রাসেল কথা বলছিল আর নীলার পেটে শুশুরি দিচ্ছিল। এখন আইছো কেন? যাও, তোমার নতুন মেয়েকে বিয়ে করো গা। আরে দূর, তোকে আপন করে নেবার জন্যই তো এত আয়োজন করেছিলাম। তুই জানিস না আজকে তোর জন্মদিন? তাহলে আমি যে শাড়ি, ফুল, গয়না আর ডিভোর্সের লেটার দেখলাম, সেটা কি ছিল? আরে গাধি, তুই সারা জীবন মাথা মোটাই থেকে গেলি। তুই যদি একটা বার কাগজটা পড়ে দেখতি তাহলে এমন হতো না। তাহলে ওইটা ডিভোর্সের লেটার ছিল না? কি ছিল তাহলে? ওই কাগজে লেখা ছিল তুই আমাকে কোনোদিন ছেড়ে যেতে পারবি না, আর তোর সব পছন্দের জিনিস ছিল। আমি তোর জন্য নিয়ে এসেছিলাম কালকে সন্ধ্যায়। রাসেলের কথা শুনে নীলা রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, আমি শুধু শুধু এতটা কষ্ট করলাম, দূর, কেন সবটা দেখলাম না। রাসেল কিছু বলতে যাবে ঠিক তখনই ওর মা বাইরে থেকে ভিতরে আস্তে আস্তে বলে, অনেক হয়েছে তোমাদের নাটক, এখন চলো বাসায় যাই। দুইটাই সবার চোখের ঘুম হারাম করে দিছিস। মায়ের কথা শুনে নীলা রাসেলের বুকে লজ্জায় মাথা লুকিয়ে নেয়। কিছু সময় পরে ওরা সবাই বাড়ি চলে আসে। রাসেল নীলাকে আপন করে নেয়, ওদের মাঝে নেই কোনো কষ্ট। একদিন রাতে নীলার রাসেল নিস্তব্ধ রাস্তা দিয়ে হাতে হাত রেখে হেঁটে আসতেছে, কেননা নীলার এমন সময় বাইরে হাঁটতে ভালো লাগে। ওরা কিছু পথ সামনে আসতেই একটা মেয়ে বলে ওঠে। মেয়েটা রাসেলকে দেখে ভালো করে, আজ 10টা দিন হলো ভাত খেতে পারি না, একটু সাহায্য করেন আমাকে। এমনি 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 টাকা দিতে হবে না, আপনার চাইলে আজকে রাতের জন্য আমাকে ভোগ করতে পারেন। মৌরির এরম অবস্থার কথা শুনে রাসেল ও নীলা দুজনেই তো অবাক। মৌরিও রাসেলকে দেখে লজ্জিতভাবে বলে, সরি, আসলে দেখতে পাইনি আপনাকে। কি রে, তোর এই অবস্থা কেন? চেহারার কি অবস্থা? আবার টাকা কামাই করার নতুন পথ নেমেছিস? তুই যে তোর সাথে রাত কাটাতে বলছিস, তাহলে আমার বউয়ের কি হবে? হ্যাঁ, রাসেলকে রাখতে দেখে নীলা রাসেলের হাত ধরে নরম সুরে বলে, বাদ দাও তো এসব। উনি ভুল করেছেন, তাই আল্লাহ শাস্তি দিয়েছেন। বোন, তুমি ঠিক কথাই বলেছ। আমি এত ছেলের জীবন নষ্ট করেছি যে বলে বোঝাতে পারবো না। আমি টাকার নেশায় পাগল ছিলাম। আমার হাত থেকে শুধু তোমার ভালোবাসার রাসেলকে রক্ষা করতে পেরেছে। নয়ন আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে নিজের চাহিদা পূরণ করে অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল। সেখানে সব সময় একের পর এক নতুন মানুষ আমাকে আমাকে ছিঁড়ে খেয়েছে। এখন আমার মাঝে বাসা বেঁধেছে ক্যান্সার নামক মারণ ব্যাধি। আমাকে ক্ষমা করে দিও। বেশি কিছু বলবো না, তবে তোর মতো মেয়েদের সাথে এর থেকেও বেশি কিছু হওয়ার দরকার ছিল। তোদের তো একটা ফুলের সুবাস দিয়ে মন ভরে না, হাজারো ফুলের সুবাস খুঁজে বেড়াস। তারপর সেখান থেকে রাসেল আর নীলা চলে আসে। আসলে এমনটি আমাদের দেশে ঘটে। আচ্ছা, আমরা এমন কেন? একজনকে মনে রাখি তো আর একজনকে বুকে রাখি। কথাটা খারাপ হলেও এটাই কিন্তু বাস্তব।
ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। আর এদিকে হাসি খুশির মাঝে দিয়েই চলতে থাকে ওদের দিন। আর দেখতে দেখতে নীলার ডেলিভারির সময়ও আসে। নীলার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়। নীলা মেয়ে সন্তান উপহার দিচ্ছে দেখে সবাই যেন অনেক খুশি। এভাবে পুরো বাড়িটা খুশিতে ভরে থাকুক সারা জীবন। কেমন ভালো থাকুক ওদের ভালোবাসা। আর আমরা বরং চলেন জায়গা। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক শুনলাম, তাই না? বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।